আর ওয়ার হাউসে রাখার কিছু চার্জ নেই তারা, মান্থলি মেবি $40 করে এরকম। আর ড্রপশিপটা কীরকম? ড্রপশিপ হচ্ছে যে আপনার শুধুমাত্র একটি স্টোর থাকবে, যে স্টোরে আপনি প্রোডাক্ট রাখবেন হোলসেলারের কাছ থেকে, কিন্তু প্রোডাক্ট আপনি নিজেই স্টক করবেন না। যখন আপনার কোনো কাস্টমার আপনাকে হচ্ছে অর্ডার করবে প্রোডাক্টের জন্য, তখন আপনি কি করবেন, সেই প্রোডাক্টটা আপনার হোলসেলারের কাছ থেকে নিয়ে আপনি হচ্ছে করবেন, সেল করে দিবেন। এটা হচ্ছে মূলত কাজ ড্রপশিপের। আচ্ছা, আর একটু ডিটেলসে বুঝালে ভালো হয় আপনাদেরকে। আচ্ছা, নর্মালি ড্রপশিপ হচ্ছে যে আপনি কোনো প্রোডাক্ট স্টোর করবেন না, উইদাউট প্রোডাক্ট স্টোরিংয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন। প্রোডাক্ট কেনার জন্য আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এটা হচ্ছে মূলত ড্রপশিপ। ড্রপশিপ কয়েকভাবে করা যায়। এক হচ্ছে আপনি নিজস্ব স্টোর ক্রিয়েট করে আপনি হলো ড্রপশিপ করতে পারেন। সেখানে হচ্ছে ফেসবুকের মাধ্যমে করতে পারেন, ফেসবুক মার্কেট প্লেস আছে, সেটা ইউজ করে আপনি ড্রপশিপ করতে পারেন। তার হচ্ছে আমাজন দিয়ে আপনি ড্রপশিপ করতে পারেন। এবং ফোর্থ হচ্ছে আপনি ইবে অথবা ওয়ালমার্ট, তারপর হচ্ছে আপনার শপিফাই, এগুলো ইউজ করে আপনি ড্রপশিপ করতে পারেন। ড্রপশিপের জন্য ইনভেস্টমেন্ট কেমন লাগে, এটা হচ্ছে অনেকের কোশ্চেন। ইনভেস্টমেন্ট আপনি যেভাবে মার্কেটিংটা করবেন, যেভাবে পেমেন্ট নেবেন তার উপরে বেচ করে। দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে পেপাল ইউজ করতে বেশি পছন্দ করে। এখন আপনি যখন পেপাল নিতে যাবেন, বাংলাদেশের জন্য পেপাল কিন্তু ইললিগাল। এরপরে আরেকটা অপশন আছে টু চেক আউট, যেটা সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশে একমাত্র ওই একটা গেটওয়ে আছে যেটা বাংলাদেশ সাপোর্টেড, আপনি বাংলাদেশ থেকে লিগালি ওটা নিতে পারবেন। কিন্তু সেই টু চেক আউটটাও খুব ইজিলি নেওয়া যায় না। আমি যদি টু চেক আউটে যাই, টু চেক আউট, আচ্ছা, টু চেক আউটটা যদি ভিজিট করি, দেখেন এখানে প্রাইজিং সিস্টেমে যান, এদের সার্ভিসটা খুবই ভালো, বাট এই জিনিসটা নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? এরা কিছু রিকোয়ারমেন্ট দেয়, যেমন হচ্ছে কোম্পানির যে কাগজপত্র আছে সেগুলো চাই, ট্রেড লাইসেন্স চাই, এরপর হচ্ছে ইউটিলিটি বিলের কাগজ চাই। এই জিনিসগুলা যারা ড্রপশিপ করে তাদের তো থাকে না, কারণ কি তাদের হচ্ছে কোনো কোম্পানির রেজিস্ট্রেশন করা থাকে না। এখন কোম্পানি যদি আপনি সচরাচর রেজিস্ট্রেশন করতে যান বাংলাদেশে, দেখা যাবে 7-8 হাজার টাকা লাগে। সবকিছু মিলে দেখবেন যে আপনার 7-8 হাজার টাকার উপরে প্লাস পড়ে যায়। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে টু চেক আউট যে আপনি অ্যাপ্রুভাল পাবেন এটারও কোনো গ্যারান্টি নেই। এতে যদি আপনার সাইটটা দেখে যদি ভালো মনে হয় তাহলে অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ অ্যাপ্রুভালটা দিবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে যারা আছেন একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন, যারা জয়েন করতেছেন অন্তত একটা দুটো গ্রুপে শেয়ার করেন, তাহলে যারা হচ্ছে আপনার নর্মালি এটার প্রতি আগ্রহ আছে তারা একটু দেখে শিখতে পারবে। যে কোনো মানে গ্রুপে শেয়ার করা কিন্তু জানি না, এখন কিছু কিছু গ্রুপ আছে। আচ্ছা, বুঝতে পারিনি। মানে যেখানে যে কোনো মানে ই কমার্সের যে কোনো গ্রুপে তো শেয়ার করা যাবে, কিন্তু নির্দিষ্ট কিছু গ্রুপ আছে শুধু। শেয়ার করে দেন, সমস্যা নেই। মানে যাদের দরকার আসলে তারা আপনার করবে, লাইভটা দেখবে বা মিটে জয়েন করবে। আপনার এমনিতে হাতের নাগালে যেগুলো আছে, বিশেষ করে ই কমার্স সেকশনের গুলো অবশ্য দেখে। আবার দেখা যায় ফ্রিল্যান্সিং সেকশনে অনেকে আছে যারা ড্রপশিপ সম্পর্কে আগ্রহী, এরা দেখে আর কি। আচ্ছা, এরপরে এখানে এটা অ্যাপ্রুভালের জন্য তারা আরো কিছু রিকোয়ারমেন্ট চায়, যেমন হচ্ছে ডকুমেন্টগুলো তো লাগবেই, সাথে আরো যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলোর যে প্রাইজিংটা মোটামুটি বেশ হাই হইতে হয়। যদি হাই হয়
তাহলে তারা অ্যাপ্রুভাল দেয়। শুধু হাই হলে যে অ্যাপ্রুভাল দেবে এরকমও না। তার যদি মনে হয় যে অথেন্টিক, আসলে এটা হচ্ছে এর কাছে আছে, সে এই প্রাইসে সেল করতে পারবে, তাদের কাছে এটা যদি মনে হয় তাহলে আপনাকে অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ অ্যাপ্রুভাল দিবে না। মোটামুটি এটা অ্যাপ্রুভাল পাওয়া বেশ টাফ একটা বিষয়। আপনি পুরো একটা স্টোর রেডি করে ফেলছেন, আপনার টুলস রেডি, সবকিছু সেট আপ, বাট এই জায়গাটাতে যে অনেকেই হচ্ছে প্রবলেমে পড়ে। এখন প্রবলেমে পড়ে দেখে কি করবে? বাংলাদেশ থেকে ড্রপশিপিং করবেন না? অবশ্যই করবেন, কেন করবেন না? এটার জন্য কিছু ওয়ে আছে, যে আপনার কোম্পানি রেজিস্টার করতে হবে। কোম্পানি বাংলাদেশের হওয়া যাবে না। বাংলাদেশে যদি কোম্পানি রেজিস্ট্রেশন করেন, সেই ক্ষেত্রে আপনি ওই পেমেন্ট গেটওয়েগুলো নিতে পারবেন না। তো যার কারণে আপনার হচ্ছে যে কোম্পানিটা রেজিস্টার করবেন, এটা হচ্ছে ইউকে অথবা ইউএস বেস, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর দেন আপনি কি করতে পারেন, এখানে অ্যাপ্লাই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি অ্যাপ্রুভাল পান তাহলে খুবই ভালো, আর যদি অ্যাপ্রুভাল না পান তো সেক্ষেত্রে আলাদা করে আপনাকে পেপাল অ্যাকাউন্ট নিতে হবে, আলাদা করে আপনাকে স্ট্রাইপের অ্যাকাউন্ট নিতে হবে। এই দুটো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখন এই দুটো পেমেন্ট গেটওয়ে তো নিলেন, এখন টাকা বাংলাদেশে আনবেন কি করে? বাংলাদেশে টাকা আনার জন্য আপনাকে ট্রান্সফার ওয়াইজ অথবা পে অনার ইউজ করতে হবে। তবে আমার কাছে আমি পার্সোনালি সাজেস্ট করছি ট্রান্সফার ওয়াইজ, কারণ ট্রান্সফার ওয়াইজের যে কার্ডটা দেয় এটার জন্য চার্জ করে না। পে অনারের প্রতি বছর এই আপনার কার্ডের জন্য $30 করে চার্জ করে, আবার প্রতি মাসে $3 করে চার্জ করে। এটা হচ্ছে পে অনারের সমস্যা। গেল, আপনি হচ্ছে পে অনারের কার্ড ইউজ করলেন, আমি মেনে নিলাম যে আপনি পে অনারের কার্ড ইউজ করলেন না। তারপরে দেখা যায় যে অনেক সময় হলো বেশি বড় বড় পেমেন্ট আসলে পে অনার হচ্ছে আটকাই দেয়, ঝামেলা করে। কিন্তু ওয়াইজে, ট্রান্সফার ওয়াইজে এরকম ধরনের কোনো সমস্যা নেই, কারণ এটা অনেকটা হচ্ছে থার্ড পার্টির মতো কাজ করে। যেমন রিমেটলি, ওয়ার্ল্ড ওয়াইড রিমেটলি, মানে মানি ট্রান্সফারিং এর কাজ করে এরা, যার কারণে এটা সুবিধা। আর ট্রান্সফার ওয়াইজের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি ব্যাংক ছাড়াও আপনি আপনার বিকাশেও টাকা নিতে পারবেন। এটা হচ্ছে ট্রান্সফার ওয়াইজের সুবিধা। এখন আমরা হচ্ছে কোম্পানি রেজিস্টার করার পর স্ট্রাইপের অ্যাকাউন্ট নিতে হবে, দেন ওয়াইজ, ট্রান্সফার ওয়াইজ, এরপরে হচ্ছে আপনার পেপাল। এই তিনটা অ্যাকাউন্ট আপনার লাগবে। এটা কি কি সুবিধা আছে? ওয়াইজে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ওটা আপনার বিজনেস অ্যাকাউন্ট হবে। আপনি যখন রেজিস্টার করে ফেলছেন ইউকেতে রেজিস্টার করার পর আপনার ওটা অটোমেটিকলি যখন ওয়াইজে বিজনেসে সুইচ করবেন তখন আপনাকে আপনার ওই কোম্পানির নাম লেখার সাথে সাথে আপনার পুরো ডিটেলস ওখানে চলে আসবে। আসার পর যখন আপনি কনভার্ট করবেন তখন ইউকে কোম্পানির আন্ডারে ওটা হচ্ছে ওয়াইজটা রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হওয়ার পর যেটা হবে, যে অ্যাড্রেসটা আপনি পাইছেন, যে আপনি যখন কোম্পানি রেজিস্টার করার পর যে অ্যাড্রেসটা পাইছেন সেই অ্যাড্রেসে আপনার ওই কার্ডটা চলে যাবে। কার্ডটা চলে গেলে তারা কি করবে, ওই কার্ডটা আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে, সো আপনি ফিজিক্যাল কার্ডটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এরপরে প্রথম অবস্থায় যখন ড্রপশিপ শুরু করবেন তখন আপনার বাংলাদেশে একটা মাস্টার কার্ড দরকার হবে। এই মাস্টার কার্ডের জন্য আপনার দরকার হচ্ছে পাসপোর্ট। যখন ডুয়েল কারেন্সি ইউজ করবেন তখন আপনার হচ্ছে পাসপোর্ট দরকার। পাসপোর্ট ছাড়া বাংলাদেশের কোনো কার্ডই, যত রকম ইউটিউবে ভিডিও দেখেন, একটাও কাজে দেবেন আপনার উইদাউট পাসপোর্ট। কারণ আমি যখন প্রথম ওই পাসপোর্ট ছাড়া ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট করতে গেছি তখন তারা বলছে যে পাসপোর্ট লাগবে, আদারওয়াইজ আপনি হচ্ছে ডুয়েল কারেন্সি ইউজ করতে পারবেন। আপনি কার্ড পাবেন, বাংলা টাকা ইউজ করতে পারবেন, বাট ডুয়েল কারেন্সি আপনি ইউজ করতে পারবেন না, আপনি পারচেস করতে পারবেন না বাইরে থেকে ইউএসডি দিয়ে। তো যার ফলে আপনার পাসপোর্টটা ম্যান্ডেটরি। ড্রপশিপ শুরু করতে গেলে আপনার মাথায় রাখতে হবে যে আপনার পাসপোর্ট লাগবে। এরপর হচ্ছে আপনি কোন কার্ডটা ইউজ করবেন। ইভিএল আছে, তারপর হচ্ছে আপনার মিডল্যান্ড ব্যাংক আছে, তারপর হচ্ছে এনআরবি আছে। তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে হচ্ছে ইভিএল এর কার্ডটা। এদের সার্ভিস অনেক ভালো, কিন্তু এদের ডলার রেট সবসময় হাই থাকে। আদার্স ব্যাংকের থেকে এদের সার্ভিস, আপনার সার্ভিস চার্জ বেশি থাকে, প্লাস হচ্ছে ডলার রেটটাও হাই থাকে, কিন্তু সুবিধা আছে এটা ইউজ করে। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট প্রথম অবস্থায় কমপক্ষে আপনার 1 লাখ টাকার উপরে হচ্ছে ইনভেস্টমেন্ট থাকতে হবে, এবং মার্কেটিং এর জন্য কমপক্ষে হচ্ছে 10 থেকে 20,000 টাকা আপনার মার্কেটিং এর জন্য থাকতে হবে। আর $100 এক্সট্রা আপনার কার্ডে রাখতে হবে। যখন কোনো কাস্টমার আপনাকে অর্ডার করবে তখন আপনি যেন ইনস্ট্যান্ট সেটা অর্ডার করে দিতে পারেন, কারণ আপনার পেপালে যখন পেমেন্ট করবে ওটা হোল্ড অবস্থায় থাকে বেশ কিছুদিন যাবত। হোল্ড অবস্থায় থাকার পর যখন আপনার প্রোডাক্টটা পৌঁছায় তখন সে ওখানে হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলে।
কিংবা ওটার একটা টাইম লিমিট থাকে, যে টাইমের মধ্যে প্রোডাক্টটা পৌঁছাবে ওই টাইম পরে আপনার পেপ্যালে অ্যামাউন্টটা অ্যাভেলেবল হয়ে যায়। আর স্ট্রাইপের ক্ষেত্রে যেটা হয় সেটা সুইপ করানোর সাথে সাথে আপনার স্ট্রাইপ তার পার্সেন্টেজটা কেটে নেয়। পার্সেন্টেজ কেটে নিয়ে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন, ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার হয়ে যায়, যেটা চাইলে আপনি সাথে সাথে উঠাইতে পারবেন। কিন্তু বাইরের দেশের ম্যাক্সিমাম ক্লায়েন্টই যেটা করে সেটা হচ্ছে পেপ্যালে পেমেন্ট করে, খুব কম আছে যারা কার্ডে পেমেন্ট করে। আপনি যখন ইবেতে ড্রপশিপ করতে যাবেন তখনও কিন্তু আপনার পেপ্যাল লাগবে, বা এমন কোনো কার্ড লাগবে যারা হচ্ছে টাকা অ্যাকসেপ্ট করে। বাংলাদেশি কোনো কার্ডই আপনি ইয়েতে অ্যাড করাতে পারবেন না, ইবেতে পেমেন্ট গেটওয়ে হিসেবে। যে কেউ পেমেন্ট করবে আপনি ডিরেক্টলি কার্ডে চলে আসবে, আর ইবে ওটা নেই না। আপনাকে দেখাবে যতবার আপনি কার্ড দেবে ততবার দেখাবে যে হচ্ছে অন্য একটা কার্ড ইউজ করেন, এই কার্ড হবে না। কারণ আমি অনেকবার অনেকগুলা কার্ড ইউজ করে দেখছি, একটাও কাজ করে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে আমাজন এফবিএ। আমাজনে যখন কোনো প্রোডাক্ট আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে যারা কাস্টমার থাকে এরা ম্যাক্সিমাম আপনার হচ্ছে ফুলফিল বাই আমাজন যেটা আছে এটা ইউজ করে। ফুলফিল বাই মার্চেন্ট এখানকার অর্ডার খুবই কম। আর এখানে আসার পর যখন প্রোডাক্ট সিলেকশন করতে যাবেন দেখবেন যে ম্যাক্সিমাম প্রোডাক্টের ডেলিভারি টাইম হচ্ছে অনেক হিউজ। দেখা যায় কোনোগুলো 45 দিন সময় লাগে, কোনোগুলো দেখা যায় যে হচ্ছে আপনার 2 মাস সময় লাগে। যে কোনো প্রোডাক্ট দেখেন, ফার্স্ট যেগুলো হচ্ছে ভালো রিভিউ দেখবেন সে প্রত্যেকটা প্রোডাক্টই পৌঁছাতে সময় লাগে। আর আমাজনের একটা সমস্যা হচ্ছে যারা যত দ্রুত সম্ভব ডেলিভারি করতে চায়। আপনি যদি কাস্টমার থেকে যদি ব্যাড ফিডব্যাক পান, দেখা যায় 2%-এর নিচে থাকতে হবে অলওয়েজ। 2%-এর উপরে যদি হয়ে যায় বা 2% যদি ফিল আপ হয়ে যায় যে ব্যাড রিভিউ আপনার আসছে বা আপনার হচ্ছে ডেলিভারি প্রসেসটা অনেক স্লো, এই জন্য ব্যাড রিভিউ পাইছেন, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে বাট আপনার ডেলিভারি প্রসেস স্লো, 2% যদি মানে ক্লোজ করে আপনার সেলার অ্যাকাউন্ট ডিলিট করে দিবে তারা। পরবর্তীতে আপনার সেলার অ্যাকাউন্ট পাওয়া সো টাফ হয়ে যাবে। দেখা যায় যে অনেক সময় ওরা আইপি সহ ব্যান করে দেয়। আইপি সহ যদি ব্যান করে দেয় তা আপনি কোনোভাবেই আপনি তাদের ওখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সেম ভাবে আবার নেক্সট আপনার হচ্ছে পুরো আইপি চেঞ্জ করতে হবে, ডিটেলস চেঞ্জ করে তারপর আপনাকে হচ্ছে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এছাড়া আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তবে এফবিএ করলে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে আমাজনে বা কিভাবে প্রোডাক্ট র্যাঙ্ক করাইতে হয় এই জিনিসটা একটু নলেজ চলে আসবে আপনার মাথার মধ্যে। আর আরেকটা হচ্ছে যে আপনার ড্রপশিপের জন্য কিছু প্ল্যানিং করে কাজ করতে হয়। আপনার ইনভেস্টমেন্ট যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আর্নিংটা দ্রুত হওয়া পসিবল, আর ইনভেস্টমেন্ট কম থাকলে আর্নিং হয় তবে একটু স্লো প্রসেসে। ড্রপশিপ করতে গেলে আপনার দুটো জিনিস জানতে হবে। আপনার যদি অ্যামাউন্ট মোটামুটি ঠিকঠাক থাকে, দেখা যাচ্ছে লাখখানিক টাকা আপনার বাজেট আছে, 1 লাখ বা 1.5 লাখ টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মার্কেটে রাখতে পারবেন, আপনাকে নিজেই মার্কেটিং করতে হবে প্রথম অবস্থায়। সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং জানতে হবে, অন্তত সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনার ভালো করে জানতে হবে। আদারওয়াইজ আপনি শুধু ইনভেস্টমেন্ট করে আপনার শুধু ওই সময় যাবে বাট খুব বেশি আর্নিং হবে না। ইউএসএ যদি কোনো প্রোডাক্ট প্রমোট করেন সেক্ষেত্রে অনেক হাই চার্জ। আপনাকে ইউরোপিয়ান কান্ট্রি খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার প্রমোশন দিলে আপনার কস্ট কম হয় বাট ওখান থেকে সেল আসে। এরকম প্রথমে আগে রিসার্চ করে আপনার দেখতে হবে ড্রপশিপ শুরু করার আগে। আচ্ছা, কিভাবে ড্রপশিপ স্টার্ট করবেন এটা অলরেডি বলে দিছি, কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন সেটা বলে দিছি। পেমেন্ট গেটওয়েটাও বলে দিছি। এখন বলেন এর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাজন থেকে ড্রপ শিপিং এটা আমি ঠিক বুঝি না ভাই। আমাজন থেকে কিভাবে ড্রপ শিপিং এটা? আচ্ছা, আমাজন থেকে ড্রপশিপ করতে গেলে আপনার যেটা করতে হবে, আমাজনের এফবি অ্যাকাউন্ট খুলতে হবে।
এফবি অ্যাকাউন্ট খোলার পরে FBA or FBM, এক মিনিট, ফুলফিল বাই মার্চেন্ট। এখানে খোলার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আলি এক্সপ্রেসে আসার পর আপনি এখান থেকে হলো প্রোডাক্টগুলো নেবেন। আলি এক্সপ্রেসের মধ্যে আরো কিছু সাইট আছে, যেটা খুব ফাস্ট ডেলিভারি দেয়, বাট আপনাকে হচ্ছে প্রতি মাসে তার জন্য চার্জ দিতে হয়। তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে যে এই অ্যামাউন্ট পরিমাণ আপনাকে হচ্ছে চার্জ দিতে হবে, বুঝতে পারছেন? আপনি আলিএক্সপ্রেস মানে আমি যদি আলি এক্সপ্রেসে মানে আলি এক্সপ্রেসে আমার অ্যাকাউন্ট খুললে আমি ওখানকার মানে একজন ক্রেতা হয়ে গেলাম, আমাকে একটা প্রতি মাসে চার্জ দিতে হবে ওদের, না 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 এই না তো? না, আমি বলি আলিএক্সপ্রেস এটা টোটালি ফ্রি, এটা পুরো টোটালি ফ্রি প্ল্যাটফর্ম। এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা সেল করবেন, ঠিক আছে, উইদাউট বাই, আপনি প্রোডাক্টটা কিনবেন না, না কিনে আপনি কি করবেন, এই প্রোডাক্টটা আপনি হচ্ছে সেল করতে যাচ্ছেন, জাস্ট এখানে যাবেন, এই প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে টাইটেলটা আপনার মতো করে নিজের মতো একটু অপটিমাইজ করে নেবেন, হুবহু যা আছে তাই দিবেন না, একটু অপটিমাইজ করতে হবে। দেন এখান থেকে যে প্রোডাক্টের যে ভ্যারিয়েশনগুলো আছে এগুলো সবগুলো ডাউনলোড করতে হবে। আপনি যদি যখন ম্যানুয়ালি কাজ করবেন তখন সেই ক্ষেত্রে এগুলোর জন্য কিছু টুলস আছে, সবাই ম্যাক্সিমাম যারা ড্রপশিপ করে তারা হচ্ছে টুলসগুলো ব্যবহার করে, তারা কি করে এখান থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, সেটা আমাজনে হোক, ইবেতে হোক, বা শপিফাই হোক, বা ওয়ার্ডপ্রেসে হোক, যেখানে সে করুক বিজনেস, তার টুলস ইউজ করে, কারণ এগুলো ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আসলে ইম্পোর্ট করা অনেক সময়ের ব্যাপার। আর একটা প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করে খুব বেশি দূর আগানো যায় না, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে দেখতে হয় যে কোন প্রোডাক্টের রেজাল্ট ভালো আসতেছে, মার্কেটিং করে দেখতে হয় যে কোন প্রোডাক্টের চাহিদা বেশি, এরপরে হচ্ছে এখানে কোন সেলারটা ভালো, কার হচ্ছে পজিটিভ রেটিং ভালো, কতটুকু ভালো, ফলোয়ার্স কতটুকু আছে, এরপর যে প্রোডাক্টের রিভিউ কতটুকু দিছে, কি কি সমস্যা আছে এখান থেকে দেখে নিতে হবে, নিয়ে দেন হচ্ছে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হয়। প্রোডাক্ট সিলেকশন করার পর এখান থেকে আপনার হচ্ছে টাইটেলটা আপনি নেবেন, আপনার মতো করে অপটিমাইজ করে নেবেন, এই ছবিগুলো নেবেন, নিয়ে কি করবেন, আমাজনে করেন অথবা আপনার নিজের সাইডে করেন, এই ছবিগুলো সেম ভাবে আপলোড করবেন। করার পর এখানে দেখবেন যে আপনার রেটটা কত আছে। আচ্ছা, এটা বিডিটি দেখাচ্ছে, এই যে জাস্ট হচ্ছে যদি বিডিটি দেখে এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে বিডিটি আছে, এখান থেকে হচ্ছে ইউএসডি করে দেন। আপনি কোন দেশে সেল করবেন সেই দেশ চাইলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম, ধরুন হচ্ছে ইউনাইটেড স্টেট দিলাম, আপনি যে কোনো দেশ এখান থেকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখন এটা ইউএসডি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কত, $22, ঠিক আছে, একটা প্রোডাক্টের মূল্য দেখাচ্ছে $22, কিন্তু আপনি কি করবেন যখন আমাজনে সেল করবেন বা আপনার ওয়েবসাইটে সেল করবেন তখন কি $22 দিয়ে রাখবেন? তাতে আপনার লাভ হবে না, কারণ আপনাকে এখান থেকে $22 পারচেস করতে হবে এটা। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনি কি করবেন, এখান থেকে যে গোল্ড ওয়াচ ওম্যান বা ওম্যান ওয়াচ, গোল্ড ওয়াচ, আচ্ছা ওম্যান দিলাম, দিয়ে আমি কি করলাম, এখান থেকে জাস্ট সার্চ করলাম, এখানে দেখেন আমাজনে কিন্তু দেখাচ্ছে লিংক, ঠিক আছে, আচ্ছা সিমিলার টাইপের ঘড়ি আছে কিনা দেখি একটু, ফসিলের দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা এটা মোটামুটি সিমিলার টাইপের, বাট এটা সেম জিনিস না, একটু ডিফারেন্ট। আচ্ছা এই প্রোডাক্টটা কি আছে এখানে, আচ্ছা সেম ওয়াচ নাই, বাট কাছাকাছি টাইপের যে ওয়াচগুলো আছে সেগুলোর দাম দেখছেন এক একটার, এই যে তিনটা জিনিস যে ভিতরে আছে দেখেন সিমিলার টাইপের আর কি, সম্ভবত LIGE, আচ্ছা দেখি LIGE ব্র্যান্ড দিয়ে দেখি আসে কিনা, মেবি ব্র্যান্ডের ঘড়ি এখানে নাই,
থাকলেও তো আপাতত চোখে পড়তেছে না এই। বাট এখানে দেখেন এই সিমিলার টাইপের ঘড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি। এখানে কত আছে 22.49, বাট এখানে দেখেন $90, তারপর হচ্ছে $74, এটা হচ্ছে নর্মাল টাইপের ঘড়ি। ওই টাইপের ঘড়িগুলোর দাম কিন্তু অলওয়েজ বেশি। এই যে $159, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই জিনিসটা দেখার পর এখানে সার্চ করে দেখবেন যে এই সিমিলার টাইপের ঘড়ির প্রাইসগুলো কেমন হয়। সবাই দেখতেছেন এখানে কি করছে, দাম বেশি বাড়ায় দিয়ে রাখছে। আপনি কি করবেন, একটু হালকা কমাই দিয়ে রাখবেন। এখানে 159 আছে, আপনি তাই বলে হচ্ছে আবার হচ্ছে ডিরেক্টলি ওই এখানে 22 আছে দেখে আপনি 50 দিয়ে দিবেন না। আপনি কি করবেন, এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিবেন। সাপোজ 99 এই সময়ের জন্য $99 পয়েন্ট হচ্ছে 99 সেন্ট, ঠিক আছে, দিয়ে আপনি এটা সেল করে দিলেন। অথবা দিলেন কত, 149.99। এগুলো তো হয় কি, এগুলো তো হচ্ছে চোখে পড়ে, এগুলো হচ্ছে মার্কেটিং নলেজ, এছাড়া কিছু না। জাস্ট দিয়ে আপনি যখন এই জায়গায় প্রোডাক্টগুলো সেল করবেন তখন আপনার বেনিফিট কত থাকতেছে, ওখানে কিছু চার্জ করবে। যখন স্ট্রাইপে যাবেন তখন দেখবেন ওখানে চার্জ আছে, যদি টু চেকআউট যদি অ্যাপ্রুভাল পান তার জন্য কিছু চার্জ আছে। এরপর আপনি যদি আমাজনে সেল করেন, আমাজনের কিছু রেট আছে যে এত পার্সেন্ট কাটবে তারা। তো এটার পর দেখবেন যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনার পকেটে থাকবে, ওটা বেচ করে আপনি এখানে দিবেন। এরপর হচ্ছে আপনি মার্কেটিং করতেছেন, মার্কেটিং এর জন্য আপনি ইনভেস্টমেন্ট আছে। এরপর আপনি এটার পিছনে সময় দিচ্ছেন, তার জন্য কিছু যে সময়গুলো ইনভেস্টমেন্ট করতেছেন তার জন্য অ্যামাউন্ট দরকার। তো যখন বিজনেস করতে যাবেন তখন এই জিনিসগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। এটা ক্যালকুলেট করার পর আপনার দেখেন যে কত অ্যামাউন্ট আসে, সেই অ্যামাউন্টে আপনি কি করবেন, এখানে প্রাইসটা দিয়ে দিবেন। যেহেতু আমাজন কাটবে, আমাজন যখন এফবিএম করতেছেন অথবা আপনার যখন ওয়েবসাইটে করতেছেন সেক্ষেত্রে আপনার কিছু কম রাখতে পারেন। এই জন্য কম রাখতে পারেন কারণ পুরোপুরি সবকিছু আপনার। তারপর আপনার মাথায় রাখতে হবে যে বছর শেষ হলে আপনাকে একটা পেমেন্ট কিন্তু করতে হবে। আপনার হোস্টিং এর জন্য, ডোমেনের জন্য আপনার কিন্তু পেমেন্ট করতে হয়। দেখা যাবে আবার কিছু কিছু পেইড টুলস নিয়ে রাখতে হয়, সেই টুলসে দেখা যাচ্ছে ইয়ারলি বেসিসে পেমেন্ট করতে হয়। তো সেগুলো আপনার মাথায় মধ্যে রাখতে হবে। আমার এই প্রোডাক্টটা কি ভাইয়া, আমি ভেরিফোন যে সাইটটা দেখালেন এই সাইটে আমি প্রমোট করব? ভেরি সুন, ওই যে কিছুক্ষণ আগে যে সাইটটা দেখালেন ভেরিফোন, ভেরি সুন কোন সাইট দেখলাম আমি? তাহলে আমি এই প্রোডাক্ট আমি কোথায় প্রমোট করব? মানে আমি ওইটা টু চেক আউটের কথা বলেছেন উনি, টু চেক আউট। ভেরিফোন রাইট। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে, এটা প্রমোশনের জায়গা না, এটা জাস্ট পেমেন্ট গেটওয়ে। আপনি এটার মাধ্যমে আপনি যখন নিজস্ব কোনো ওয়েবসাইট বানাবেন তো সেক্ষেত্রে আপনার তো পেমেন্ট নিতে হবে। আমরা যদি দাঁড়াতে যাই তাদের কিন্তু নিজস্ব কিন্তু পেমেন্ট গেটওয়েগুলো আছে। অনেক যেগুলো বড় বড় কোম্পানি আছে তাদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে থাকে, বাট আমরা তো এত বড় কোম্পানি না, তা আমাদের তো নিজস্ব পেমেন্ট গেটওয়ে বানানো পসিবল না। ওটা অনেক ব্যয় সাপেক্ষ, হিউজ অ্যামাউন্টের বিষয়। তো ওইদিকে আমরা যাব না। তা আমরা প্রথম অবস্থায় কি করবো, আমাদের হচ্ছে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে এগুলো ইউজ করতে হবে। যেমন এটা হচ্ছে টু চেক আউট, এটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে এদের পার্টনার প্রোগ্রাম আর কি, এই জন্য এটা এখানে সাথে অ্যাডজাস্ট করে দিয়ে রাখছে এদের। ইকরাম ভাই, এটা কি ইন্ডিভিজুয়াল করা সম্ভব না টিম লাগবেই? কিসের, ড্রপশিপ করার জন্য? হ্যাঁ, না না, ড্রপশিপ আপনি একা করতে পারেন। আপনি যদি মার্কেটিং জানেন আপনি একা করতে পারবেন, এটার জন্য আপনার টিম দরকার নেই। বাট আপনি যদি মনে করেন যে টিম নিয়ে কাজ করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। না আমি অনেকের কাছ থেকে শুনি যে বলে টিম লাগে, আমি না টিম না, কেন লাগবে? টিম দরকার নেই। আপনি যদি নিজে যদি মার্কেটিং জানেন, দেখা যাচ্ছে টিম কখন নাই, যখন হচ্ছে আপনি অনার, আপনি প্রোডাক্ট করতেছেন, ইম্পোর্ট করতেছেন, আপনি একটা মার্কেটিং এর জন্য টিম রাখলেন যে তুমি আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করো, তুমি মার্কেটিং করার জন্য যতগুলো সেল বুঝতে পারছি, বুঝতে পারছি। পার্সেন্টেজ দিব। আমার কোশ্চেন ছিল আপনার এই পেমেন্ট গেটওয়ে নিয়ে, আসলে আমি এখনো ক্লিয়ার না পেমেন্ট গেটওয়ে গুলো কিভাবে হবে ড্রপ শিপিং এর। আচ্ছা, ড্রপ শিপিং এর পেমেন্ট গেটওয়ে গুলো যখন আপনি এই জায়গাগুলোর অ্যাপ্রুভাল পাবেন তখন কিছু প্লাগইন আছে যে জায়গাতে আপনার হচ্ছে এখানে মার্চেন্ট আইডি থাকে। এই আইডি গুলো যখন আপনি সেট আপ করে দিবেন অটোমেটিক্যালি আপনি যখন কোনো পারচেজ করতে যাবেন ওখানে আপনাকে কার্ডের অপশন দেখাবে, পেপ্যালের অপশন দেখাবে। ঠিক আছে, এটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার আগে মেন থিংকিং থাকতে হবে এটা অ্যাপ্রুভাল দরকার। আর কোম্পানি প্রসিডিউর যেটা বললেন ওই যে অ্যাপ্রুভালটা কি আমার থেকে দুই পাশ থেকে না অনেক থেকে? অ্যাপ্রুভাল দুই পাশ থেকে নিতে হবে, বুঝিনি।
মানে আমি আলি এক্সপ্রেস এর কোনো প্রোডাক্ট যদি নিয়ে আমাজনে কিংবা অন্য সাইটে আমি সেল করতে চাই, তাহলে আমাকে কি আলি আলি এক্সপ্রেস থেকেও অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, আমাজন না থেকেও না কি না না একটা না 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 অ্যাপ্রুভাল না নেওয়া লাগবে? আলি এক্সপ্রেস অ্যাপ্রুভাল থেকে মিন্স কোনো হচ্ছে আমি যে কাজগুলো করতেছি ওদের কাছে, হ্যাঁ, ওটার আমি বলছি লিস্টিং এর জন্য আর কি। আলি এক্সপ্রেস থেকে কোনো অ্যাপ্রুভালেরই দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে যখন কোনো অর্ডার আসবে আপনি এখান থেকে অর্ডার করে দিবেন, আর যখন হচ্ছে অর্ডার করবেন তখন হচ্ছে লিভে মেসেজ করা যায়। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখাই দিই, তাহলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ হচ্ছে আমি এটা অর্ডার করতেছি, ঠিক আছে, আমি এটা দেখলাম যে চায়না থেকে অর্ডার করতেছি, আমি কি করবো এখান থেকে বাই নাও। আচ্ছা এটাই ধরেন যে আমি প্রোডাক্ট আছে সিলেক্ট করলাম, এখান থেকে বাই নাও দিলাম। আচ্ছা লগ ইন করতে বলছি। আচ্ছা এখানে সাইন ইন করা ছাড়া আবার হচ্ছে অর্ডার করা যাবে না। ওকে আচ্ছা সাইন ইন করে নিলাম। এরপর হচ্ছে এখানে আপনার এই যে আপনার এটা আমি কাস্টমার লগ ইন করতেছি না এখন হ্যাঁ যেটা হ্যাঁ করতেছি। মাস্ট আপনাকে এখানে কাস্টমার হিসাবে অর্ডার করতে হবে, ঠিক আছে। এখানে আসার পর দেখেন যে শিপিং চার্জ আছে, কোনোগুলো আছে ফ্রি শিপিং, কোনোগুলো আছে হচ্ছে আপনার নর্মালি শিপিং চার্জ নেবে। এখানে কি দেখেন যে 20 থেকে 40 দিন নেবে, অথচ ডলার নেবে কত 3 পয়েন্ট হচ্ছে 16। আপনি এটা যদি 7 থেকে 15 দিনে যদি নিতে চান তাহলে ডিএইচএল এ দিবে, কিন্তু চার্জ নেবে হচ্ছে $142.07। আপনি যখন আপনার কাস্টমারকে হচ্ছে এটা অফার করবেন তখন আপনার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কেউ যদি হচ্ছে 7 থেকে 15 দিনের মধ্যে নিতে চায় তাহলে তাকে এই ডলার এক্সট্রা চার্জ পে করতে হবে শিপিং এর জন্য। এটা কিছু ট্রিক্স আছে যে ফ্রি শিপিং গুলো খুঁজে বের করা যায়, কম সময়ে যায়, এরকম কিছু ট্রিক্স আছে। তো সেগুলো জন্য টুলস আছে, টুলস ব্যবহার করতে হয়। তা আমি যখন এখানে আসবো, আসার পর আমার অলরেডি কার্ড সেভ করা আছে, জন্য কার্ড দেখাচ্ছে, আপনাকে এখানে কার্ড দিতে বলবে, এরপর হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে বলবে। এখানে একটা অ্যাড্রেস সেট আপ করা আছে, তো এখানে চাইলে আপনি হচ্ছে আলাদা অ্যাড্রেস দিতে পারেন। এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে, তো যার কারণে হচ্ছে দেখাচ্ছে না। এই যে এখানে হচ্ছে নর্মাল হচ্ছে কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে যে কান্ট্রিতে নেবেন সেই কান্ট্রি, এরপর হচ্ছে এখানে সিটি। আমি যদি এখানে যদি বাংলাদেশ দিয়ে দিই তাহলে বাংলাদেশ দিয়ে দিলে আপনার হচ্ছে ইয়েটা দেখাবে না। দেখেন আমি যখন এখানে বাংলাদেশ দিব তখন দেখেন এখানে কিন্তু স্টেট দেখাচ্ছে আমার লেখার জন্য। আপনি রাজশাহীতে থাকেন নাকি ঢাকাতে থাকেন, যে বিভাগ সেই বিভাগটা এখানে দেবেন সিটি, জিপকোড। জিপকোডগুলো তো আপনারা জানেন যে আপনাদের যে পোস্টাল কোডটা থাকে প্রত্যেকের এরিয়ারই হচ্ছে পোস্টাল কোড আছে, সেই পোস্টাল কোডটা এখানে বসাতে হবে। কারণ এখান থেকে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসে সবগুলো হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আসে, আর বাংলাদেশের পোস্ট অফিসের অবস্থা এখন এত ভালো না, খুব ঝামেলা করে। গ্রাম এরিয়াতে যদি আপনি প্রোডাক্টগুলো পাঠাতে চান দেখা যায় অনেক লেট হয়, অনেক সময় দেখা যায় প্রোডাক্টই পাওয়া যায় না। এই জন্য বাংলাদেশে ড্রপশিপ করা একটু টাফ। আমি কিছুদিন বাংলাদেশে করছি, নিজে প্রোডাক্ট আনার পর তারপরে সেটা আবার শিপমেন্ট করে দিছি। ঢাকাতে হচ্ছে ডিরেক্ট একবার মেন পয়েন্টে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে প্রোডাক্ট উঠে আবার হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছি, এরকমও আছে। তো সেক্ষেত্রে তো সব পরিচিত ছিল, যার কারণে খুব বেশি ইস্যু হয় নাই, কারণ আগে থেকে বলে দিচ্ছি সময় বেশি লাগবে। কিন্তু সব ক্ষেত্রেও তো এটা হয় না, আর বাঙালি কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা বেশি পছন্দ করে, আগে থেকে পেমেন্ট করতে চায় না, যার কারণে বাংলাদেশের ড্রপশিপ করার মজা নেই। ড্রপশিপ যদি করতে চান তারা দেশের বাইরে, ইউরোপিয়ান কান্ট্রি অথবা রাশিয়া, মালয়েশিয়া তো দেখি এখন বাঙালির মতো হয়ে গেছে, ক্যাশ অন ডেলিভারি চাই, তো মালয়েশিয়া থেকে একটু দূরে থাকবেন। তাহলে আচ্ছা এখন আমি তাইলে এখান থেকে টোটাল আমার অ্যাড্রেস দিয়ে প্রোডাক্টটা রিসিভ করব পেমেন্ট দিয়ে, তারপর স্টেপটা কি? না 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 না, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস কেন দিবেন? যখন আপনি বাংলাদেশে নিয়ে আসতেছেন, আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি আর কি, যে বাংলাদেশের অ্যাড্রেস এই জন্য দিতে বলছি যে আপনি ধরুন বাংলাদেশে আপনার নিজে মানে পরিচিত কেউ আছে নিতে চাচ্ছে, বা বাংলাদেশি কেউ নিতে চাইছে, আপনি তার সাথে কন্ট্যাক্ট করছেন, কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করে বলছে যে আমাকে এই জিনিসটা আয়না দাও, তোমার মানে কত কি পেমেন্ট হয় আমি তোমার দিয়ে দিচ্ছি, এরকম টাইপের যদি লোক থাকে তখন আপনি বলেন যে ঠিক আছে আমার অ্যাড্রেস আমি নিয়ে এসে আমি শিপমেন্ট করে দেবো এখান থেকে, তোমার হচ্ছে এতগুলো চার্জ লাগবে, সব ধরে আপনি তারা বলে দিলেন, সে হয়তো প্রোডাক্ট নিল। সেই হিসাবটা সম্পূর্ণ আলাদা, অনেকে এটা করে, বাট এটা আমার কাছে একটু মানে বিরক্তিকর প্রসেস মনে হয়, নিজে যে আবার প্রোডাক্ট তুলে না আবার শিপমেন্ট করা ঝামেলা। আর বাইরের দেশে যেটা হবে সেটা হচ্ছে আপনার যখন কোনো ক্লায়েন্ট আপনার আমাজন আপনি প্রোডাক্ট লিস্টিং করছেন, সে যখন অর্ডার করবে সে কিন্তু তার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবে। তো আপনি যখন এখানে অর্ডারটা প্লেস করবেন
সেই ক্ষেত্রে তখন আপনি কিন্তু তার অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে তার ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখান থেকে অর্ডার করে দিবেন। আর অর্ডার করে দেওয়ার সময় এখানে কি করবেন, লিভ এ মেসেজ, এখানে কি লিখবেন যে আই এম এ ড্রপ শিপার, আচ্ছা একটা টেক্সট আছে, টু ওয়েট, আচ্ছা ভাইয়া, তাইলে হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা যখন কাস্টমার ওখানে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কি এখানে তো বাই সেল করা লাগছে না কিংবা কোনো পেমেন্ট দেওয়াও লাগছে না? না না না, পেমেন্ট করতে হচ্ছে এখানে। আপনি যখন এখানে প্রোডাক্টটা কিনতেছেন তখন তো আপনার এখানে পেমেন্ট চার্জ করতেছে তো আপনার থেকে, এখান থেকে আপনার এখানে যে কার্ডটা থাকবে সেই কার্ড থেকে তো চার্জ করতেছে ইনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমার বাইয়ের জন্য আমার কার্ড থেকে চার্জ করতেছে, আর যখন উনি পেমেন্টটা দিবে তখন পেমেন্টটা কোথায় আচ্ছা, যে নিচ্ছে তারটা? আপনার যেটা পেমেন্ট হচ্ছে এটা আপনি যখন নিজস্ব ওয়েবসাইট ইউজ করতেছেন সেক্ষেত্রে আপনি যে পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতেছেন, যেমন হচ্ছে যখন স্ট্রাইপ ইউজ করলেন এই ক্ষেত্রে আপনি পেওনার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন অথবা ওয়াইজ আপনার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন। তখন ইনস্ট্যান্টলি সেই টাকাটা আপনার হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্টে যা জমা হয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ডিরেক্টলি উইথড্র করতে পারবেন একটা। আর একটা হচ্ছে পেওনার যদি হয় তাহলে পেওনারে যে টাকা জমা হচ্ছে আপনি পেওনার থেকে ডিরেক্টলি উইথড্র করতে পারতেছেন, কারণ পেওনারে আবার লিমিট আছে, $50 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। সো $50 পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। $50 হলে আপনি ডিরেক্টলি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারতেছেন। এগুলো হচ্ছে মাধ্যম ব্যাংক, অনলাইন ব্যাংক। এরপর হচ্ছে আপনি যদি পেপাল দিয়ে পেমেন্ট নেন তো সেই ক্ষেত্রে পেপালে পেমেন্টটা থাকতেছে, পেপালের পেমেন্ট আপনি ওয়াইজে নিতে পারতেছেন, ট্রান্সফার ওয়াইজে। $50 পেওনিয়ার কত কাটে ভাইয়া? এটা বলা মুশকিল, এখন এক এক সময় এক এক রকম ভ্যারিয়েশন কাটে, আর এই যে ডলারের রেটের উপরে অনেক সময় ভ্যারিয়েশন হয়, এটা বলা মুশকিল একটু। আর রুলস চেঞ্জ করে, তো রুলস চেঞ্জের জন্য আসলে মনে রাখাও একটু কষ্টকর। সো এখন বলতে পারতেছি না, অনেকদিন যাবত পেওনারটা ইউজ করি নাই। যতদিন পর্যন্ত ফাইবার ইউজ করছি ততদিন পর্যন্ত হচ্ছে পেওনারটা ইউজ করছি। এখন আপওয়ার্ক ইউজ করি, আপওয়ার্কে কাজ করি, এই জন্য আসলে পেওনারের চার্জ বা আদার সম্পর্কে আসলে তো মনে রাখতে হয় না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ভাইয়া, আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা আমি একটু বেশি দাম দিয়ে আমাজনে লিস্টিং করব, হ্যাঁ, তো আমার অডিয়েন্সটা আসবে আমাজনের থ্রুতে। হুম 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 হুম। তো পেমেন্টটা যখন হবে, মানে কাস্টমারটা যখন প্রোডাক্টটা সেল করবে তখন সে আমি যে পেমেন্ট গেটওয়েগুলো দিব ওইখানেই পেমেন্টটা করবে, হ্যাঁ। দেন আমার এখানে আসবে। তাহলে না, না। আমাজনের ফায়দাটা কোথায় না গেল? না না না, আমাজনে করলে হবে না এটা। আপনি যেটা প্রথমে বললাম যে পেমেন্ট গেটওয়ে যেগুলো দেখতেছেন এগুলো শুধুমাত্র আপনার নিজস্ব যে ওয়েবসাইট আছে এটার ক্ষেত্রে ইমপ্লিমেন্টের যোগ্য, ঠিক আছে? আর আমাজনে যখন করবেন তখন তারা তো আমাজনের যেই পেমেন্ট গেটওয়ে আছে সেটা থ্রুতে হচ্ছে পেমেন্ট করবে। আপনার ওই অ্যামাউন্টটা থাকবে হচ্ছে আমাজনের অ্যাকাউন্টে, আপনি আমাজন থেকে পরবর্তীতে উইথড্র করে নিতে পারবেন। আপনাদের কাছে মনে একটু কি হয়ে গেছে, কনফিউশন হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করি। আপনি যখন নিজের স্টোর ক্রিয়েট করতেছেন, নিজের স্টোর বলতে আপনার নিজস্ব ওয়েবসাইট, আচ্ছা এটা হচ্ছে নর্মালি হলো টেক্সট, এটা হচ্ছে আপনার এই টেক্সটটা আপনার চাইলে ইউজ করতে পারেন, আপনার চাইলে অন্য টেক্সটও ইউজ করতে পারেন, বাট আমার কাছে এই টেক্সটটা মনে হচ্ছে যে হেল্পফুল হবে আর কি। ওকে, আমি এখানে হচ্ছে কমেন্টে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? কারো যদি দরকার হয় আমি হচ্ছে আমার এই আইডি থেকে দিয়ে দিছি, আচ্ছা একটু চেঞ্জ করে জাস্ট এটা দিয়ে দিই। আপনার চাইলে পরবর্তীতে যখন যদি কাজ করেন কখনো তাহলে এইটা একটু কপি করে রেখে দিবেন যে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যখন নিজস্ব ওয়েবসাইট ইউজ করতেছেন তখন আপনার কি হচ্ছে যে আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়েটা তখন দরকার হচ্ছে, কিংবা আপনি যখন ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্টে লিস্টিং করতেছেন, এই যে মার্কেট প্লেস যে অপশনটা আছে এখানে যখন প্রোডাক্টটা লিস্টিং করতেছেন তখন কিন্তু তাদের হচ্ছে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা আপনি কোথা থেকে নেবেন বা কিভাবে নেবেন? এক্ষেত্রে আপনার হয় পেপাল লাগবে
অথবা কার্ড সুইপের একটা এক্সট্রা করে অপশন ক্রিয়েট করে রাখতে হবে যেখানে তারা যা পেমেন্ট করতে পারে প্রোডাক্টের জন্য। সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট গেটওয়ে দরকার। কিন্তু আপনি যখন আমাজনে কাজ করবেন তখন কিন্তু আপনার পেমেন্ট গেটওয়ে লাগতেছে না, তখন আপনার কি লাগতেছে, উইথড্র অপশন লাগতেছে। উইথড্র অপশন এটা হচ্ছে পে অন হার দিয়ে করা যায়, সেক্ষেত্রে খুব বেশি একটা ঝামেলা নাই। কিন্তু আপনি যখন হচ্ছে নিজস্ব স্টোর ইবেতে করতে গেলে আপনার পেপাল লাগবে। আপনি যখন পেপাল ইউজ করতেছেন তখন টাকাগুলো আপনার পেপালে এসে জমা হচ্ছে। যখন আপনি নিজস্ব পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছেন আপনার ওয়েবসাইটে তখন আপনার ওয়াইজ এসে টাকা জমা হবে, অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটে পেপাল ইউজ করতেছেন পেপালে জমা হবে। আর আমাজনের ক্ষেত্রে আমাজনের যেই নিজস্ব অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা হবে। এখন কি ক্লিয়ার বিষয়টা? মানে এখনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। একটা হালকা কনফিউশন আছে, সেটা হচ্ছে সেক্ষেত্রে প্রথম দিকের টপিকগুলো নেটের কারণে বুঝি নাই তো। মানে সেক্ষেত্রে আমি যখন আমাজনে এসে কাজটা করব, আমার ওয়েবসাইটের কথা বাদ দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাজনের ক্ষেত্রে আমাকে কি ওই যে এফবিএ কে বললেন যে ওটা কি খোলা লাগবে, মানে কোন ধরনের সেলের অ্যাকাউন্ট খোলা লাগবে? আমাজনে এফবিএম এর জন্য কিন্তু অ্যাপ্রুভাল পাইতে হবে। তার জন্য তারা হয়তো কিছু কাগজপত্র চাবে, কিছু জিনিসপত্র চাবে, অথেন্টিক ভেরিফিকেশন করবে। সেই ভেরিফিকেশনগুলো আপনাকে তখন ইনস্ট্যান্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি যখন দিবেন তাদের কাছে যদি মনে হয় যে ঠিক আছে এটা অ্যাপ্রুভাল পাওয়ার মতো যোগ্য, তখন আপনাকে হচ্ছে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এমনিতে প্রোডাক্ট সেলের কোনো কন্ডিশন তো নাই না? মানে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে যেমন 3টা প্রোডাক্ট সেল করা লাগে, এই ধরনের কোনো কন্ডিশন আছে এফবি অ্যাকাউন্ট খোলার জন্য? না, এরকম কোনো কন্ডিশন নাই। কারণ তারা জানে যে যখন হচ্ছে আপনার প্রোডাক্ট ওখানে লিস্টিং করতেছেন তখন আপনার থিঙ্কিং এ থাকবে ওটা সেল করার জন্য। ওখানে কিছু রিসার্চ করতে হয়, আমাজনও আবার হচ্ছে টপে নিয়ে আসতে হয় প্রোডাক্ট, তার জন্য কিছু কাজ আছে। এই হচ্ছে বিষয়। বাট ড্রপশিপ শেখার আগে আপনি যখন আপনার ইনভেস্টমেন্ট যখন কম থাকতেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অন্তত ভালোভাবে শিখে নেবেন। আর যদি হচ্ছে নিজস্ব স্টোর ক্রিয়েট করে আপনি করেন, আপনি ড্রপশিপ করেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বেসিক যে এসইওটা আছে এটা একটু শিখে রাখবেন। আচ্ছা 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 ভাই, হ্যাঁ আদারওয়াইজ হচ্ছে দেখা বলেন যাচ্ছে আপনি। আমাদের মানে যারা এই কাজগুলো পারে তাদের থেকে আপনাদের সার্ভিস নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার আরেকটা লাস্ট কনফিউশন, সেটা হচ্ছে আমি মনে করেন আলি এক্সপ্রেসের একটা প্রোডাক্ট $250, আমি আমাজনে প্রোডাক্টের লিস্টিং করলাম $255, $5 বেশি করে। যখন প্রোডাক্টটা সেল হবে আমি কি $5 কমিশনটা পাবো, নাকি ওই $5 উপর থেকে আবার আমাজন একটা কমিশন কেটে রাখবে? আমাজন তো কমিশন কেটে রাখবে, পুরো অ্যামাউন্টের উপর সে কমিশন কাটবে। আচ্ছা, তাহলে মনে করেন যে $50 প্রোডাক্ট, কাস্টমার তো $50 পে করবে, মানে আমাকে তো $50 আলি এক্সপ্রেস কে পে করতে হবে। আমি $5 প্রফিট নিচ্ছি ওইখান থেকে, তাহলে আরো $2 মতো $3 মতো আমাজনকে দেওয়ার পর যেটা থাকবে ওটাই হচ্ছে কমিশন আমার, এমন নাকি? এখন বিষয় হচ্ছে এখানে আমি আপনাকে বুঝাই, সেটা হচ্ছে আপনি যখন আমাজনে লিস্টিং করতে যাচ্ছেন তখন আমাজন যখন এফবিএ বা এফবিএম এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটা পার্সেন্টেজ দিয়ে দিবে যে কোন প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট তারা কাটবে। বুঝতে পারছি? আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে। জি জি। হচ্ছে সাপোজ হচ্ছে আপনার $200 প্রোডাক্ট, তারা হচ্ছে 4% করে কাটবে। তাহলে 4% করে যদি হয় তাহলে $100 তারা $4 কাটতেছে, তার মানে $200 আপনার কত কাটতেছে? $8। ঠিক আছে? তো এখন আপনি প্রোডাক্ট যদি চিন্তা করেন যে আমার আলি এক্সপ্রেস থেকে আমি কিনতেছি হচ্ছে কত $200 দিয়ে, আমি এটা হচ্ছে $210 দিয়ে দিলাম, তার আপনার প্রফিট থাকবে? প্রফিট থাকবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আপনাকে আলি এক্সপ্রেস ভাইয়া, আলি এক্সপ্রেস ছাড়া অন্য কোথাও কি আরো কমে মাল পাওয়া যায়, প্রোডাক্ট পাওয়া যায়? আরো কমে পাওয়া যায় আলিবাবাতে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে বাল্ক আকারে প্রোডাক্ট নিতে হবে, দেখা যাচ্ছে 100 পিস বা 200 পিস। আচ্ছা, ওটা নিলে তো আমার তো তাহলে আলি এক্সপ্রেস মনে হয় কম। আমি তো সিঙ্গেল প্রোডাক্ট সেল করব। প্রথম অবস্থার জন্য আমার কাছে মনে হয়েছে, আমি অনেকগুলো সাইট দেখছি, তার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে আলি এক্সপ্রেসটা। এটা হচ্ছে বেস্ট মনে হয়েছে। আপনার চাইলেও তো আরো কিছু সাইট আছে। আচ্ছা ভাই, আমার একটা
আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন না, এটা হচ্ছে প্রশ্ন দেখার পরে জানতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে যে প্রসেসটা এখন আমি আলি এক্সপ্রেস থেকে আমাজনে করতেছি, ওই প্রসেসটাকে আমি আমাজন থেকে আলি এক্সপ্রেসে করতে পারবো, কিংবা ইবে থেকে আলি এক্সপ্রেস, ইবে থেকে আমাজন, মানে এভাবে কি করা সম্ভব? যেখানে প্রোডাক্টের প্রাইসটা কম পাই তার এগেনস্টে কাজটা করতে পারবো? আপনি এই সুবিধা কি সবখানে আছে? আমাজন থেকে বা ইবে থেকে আপনি আলি এক্সপ্রেসে প্রোডাক্ট লিস্টিং করে পোষাইতে পারবেন না। কারণ হচ্ছে সবাই যেটা করে সেটা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট কিনে এই জায়গাতে সেল করে, তার মানে অবশ্যই সব এই জায়গাগুলোতে প্রাইস রেঞ্জটা হচ্ছে হাই, হিউজ পরিমাণ হাই। তো হাই থাকার কারণে যেটা হয় সেটা যখন আপনি এখানে লিস্টিং করতে যাচ্ছেন, সাপোজ হচ্ছে এখানে এই প্রোডাক্টের দাম আছে কত, $80, এই সেম প্রোডাক্টটা কিন্তু এখানে আছে দেখেন যে $20 বা $22, আপনার থেকে প্রোডাক্ট কেউ কিনবে না। বুঝতে পারছি? আর আলি এক্সপ্রেস থেকে আসলে যতগুলো পারচেজ হয় ম্যাক্সিমাম পারচেজ হচ্ছে ড্রপ শিপারের থেকে, এখানে লিগ্যাল কাস্টমার খুব কম। আর ড্রপ শিপাররা কি করে জানেন, যখন এই যে প্রোডাক্টগুলো খোঁজে, টুলসগুলো যখন খোঁজে কোন প্রোডাক্টের প্রাইস কম আছে এবং কোয়ালিটি ভালো আছে এটা খোঁজে। ইভেন আমি নিজেও কোনটাতে প্রাইস কম, রেটিং ভালো, ফাস্ট ডেলিভারি হচ্ছে, আবার হচ্ছে আপনার রিভিউ ভালো, প্রোডাক্ট কোয়ালিটি ভালো, আমি কিন্তু ওটা খুঁজবো। সিমিলার টাইপের কিন্তু এখানে অনেক প্রোডাক্ট আছে। ভাইয়া এই ধরনের কি কি টুলস ইউজ করেন আপনি একটু কি বলবেন? টুলস অনেকগুলো আছে, টুলস দেখালে শেষ করা যাবে না এখানে। সো যখন আপনার মানে খুব পপুলার টুলস গুলো একটু বলবেন, দুই একটা নাম। পপুলার টুলস এর মধ্যে হচ্ছে আলি ড্রপশিপ, আলি ড্রপশিপ যে নাম প্লাগইনটা আছে এটা হচ্ছে ইউজ করতে পারেন। প্লাগইন ছাড়া কি নরমালি কোনো এরকম টুলস নেই কিংবা সফটওয়্যার নেই যেটা দ্বারা হচ্ছে ইয়াতেই প্রত্যেকটা সেকশনেই সিমিলার টাইপের আপনি টুলস পাবেন, তাদের নিজস্ব মানে এক্সটেনশন আমি তো এক্সটেনশন ইউজ করব, মানে হচ্ছে আমি নরমাল সাইটেই এক্সটেনশন ইউজ করব, বাট আমি কোনো ওয়ার্ডপ্রেস ইউজ করব না এরকম। মানে আমি চাচ্ছি এরকম টুলস, যে ধরনের টুলস আপনি একটু আমার কথা একটু শুনেন। সেটা হচ্ছে কি যে আমি চাচ্ছি যে ধরনের টুলস, এই টুলসটা হবে কি আমার ইয়াতে ইনস্টল করা থাকবে, কিংবা আমার হচ্ছে আলি এক্সপ্রেসে ঢুকাচ্ছি যেটার সাথে আমার এক্সটেনশন আকারে থাকবে। আমি ওখানে যখন আমি ইয়াটা করে দেবো, সার্চ করে দেবো, যখন আলি এক্সপ্রেস, আলি ড্রপশিপ এক্সপ্রেস নামে একটা সফটওয়্যার ছিল মেবি আলি এক্সপ্রেসের আগে, ওটাতে যখন সার্চ করা হয় সবকিছু দিয়ে, তখন ও মানে ফ্রি শিপিং, তারপর কি কি দরকার এই ধরনের যখন সার্চ করা হয় তখন সে ইয়া দেয়। তো এই ধরনের কোন টুলস আছে? স্যার আপনি Yes, এখানে sir. জয়েন করছেন, আপনার চাকরি নাই, এই জায়গায় চাকরি থাকবে, চাকরির জন্য আমি আপনার কাছে জানার জন্য আপনি ক্লাস নিচ্ছেন স্যার, আমি একটু মানে ইন্টারেস্টিং হলাম আপনার ক্লাসে। আপনি এখন যে হচ্ছে পিএসপি যে টুলস গুলো আছে এগুলো ডেভেলপ করেন বসে বসে, এখানে আজাইরা গেজায়েন না, ঠিক আছে? জান এখন এখান থেকে যে এখন বসে থাকেন। স্যার আপনি একটু ইয়ে করেন, আমি একটু দেখি, আমি কথা বলবো না, ঠিক আছে? দেখি টুলস ক্রিয়েট করার কথা এখন এটার মধ্যে হচ্ছে ইয়ে করিস না, যা বোধাই আইসা ইয়ার কি করতেছিস? আরে ইয়ার কি করতেছ না, সিরিয়াসলি আমার কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো তুই সিরিয়াসলি নিচ্ছিস না, বুঝছস? আমি তো জানি কি কোশ্চেন থাকে, বোধাই আইসা হাজার হাজার কোশ্চেন করা শুরু করছে। পাটা বোধা ঘষাঘষি আমাদের জানতে। না না, ওটা আমার ফ্রেন্ড, বুঝছেন? ওই জন্য আইসা ওগুলো করতেছে, আর কাজই হচ্ছে ওগুলো করে। তাই তো বলে কি গলার ভয়েস এরকম চেঞ্জ কেন? ঠান্ডা লাগছে? ক্লাস করলাম, গোসল করলাম, করে দেয় এখনই মনে করে যে একটু বসলাম তোর ক্লাসটা একটু দেখার জন্য। মূলত মেইনলি হচ্ছে ড্রপশিপ নিয়ে আমার কিছু কোশ্চেন আছে, সেগুলো একটু আমার ক্লিয়ার করা দরকার, বুঝছস? এটা এই জন্য মূলত তোর ক্লাসটা একটু দেখার জন্য করলাম, স্টার্ট করলাম। আর মেইনলি হচ্ছে কি যে শেখার অনেক কিছু আছে, বুঝছ নাই? সো এই জন্য জয়েন করলাম, যে দেখি নতুন কোনো কিছু অবশ্যই শিখতে পারবো। সেটাই, সারাদিন বসে থেকে শেখা হয়নি এতদিন ধরে। আচ্ছা যাক, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই আমি যদি এখন মানে যে প্রোডাক্টটা আমি আমাজনে এই ইমেজটা শো করব, এটা সাপোজ একজন কাস্টমার নিতে চাচ্ছে, এখন সে
এখন এটা তো অস্ট্রেলিয়াতে সে নিবে, অস্ট্রেলিয়া থেকে নিবে কিংবা আমেরিকা থেকে নিবে। এখন আমেরিকার যে এক একটা স্টেট থেকে আরেক স্টেটে এই প্রোডাক্ট পৌঁছাতে কিছু সময়ের ভ্যারিয়েশন হয়। এখন ড্রপ শিপিং তে মূলত আমি প্রোডাক্টটা পাঠাবো না, আমার সাপ্লায়ার প্রোডাক্টটা পাঠাবে। আমার সাপ্লায়ার তাহলে এটা কিভাবে এটা কমিউনিকেশনটা কিভাবে হবে যে সে এটা 3 দিনে পাঠাতে পারবে? কারণ আমার অ্যামাজনের ক্লায়েন্ট তো মানে আমার ওই সাপ্লায়ারকে চিনে না, সে কিভাবে জানবে যে আমার এই প্রোডাক্টটা 3 দিনে পৌঁছাচ্ছে কিনা, 4 দিনে পৌঁছাচ্ছে কিনা, বা আমি বা কিভাবে জানবো? আচ্ছা, এটা কিভাবে জানবেন আমি বলি। আপনি যখন এখানে আলি এক্সপ্রেসে যখন অর্ডারটা করবেন তখন আপনাকে তার একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে বা ট্র্যাকিং আইডি দিয়ে দিবে, যে ট্র্যাকিং আইডি দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে হচ্ছে প্রোডাক্টটা কত দূরে আছে। ইভেন আপনি আপনার কাস্টমারও সিমিলারভাবে আপনার আলি এক্সপ্রেসে যে ইয়েটা আছে, ট্র্যাকিং সিস্টেমটা আছে, আপনি এখানে সেটা আপডেট দিয়ে দিতে পারবেন। তখন কি হবে, আপনার কাস্টমার বা ওখান থেকে চেক করে দেখতে পারবে যে আপনার প্রোডাক্টটা কত দূর আসছে। আর আপনি যখন এখানে প্রোডাক্টটা লিস্টিং করতেছেন তখন কিন্তু আপনি কিন্তু ওখানে টাইম জোন দিয়েই দিচ্ছেন, কারণ আপনি যখন এখানে প্রোডাক্টটা দেখতেছেন যে শিপমেন্ট টাইম কতদিন লাগতেছে, এটা কিন্তু আপনি অলরেডি দেখছেন এখান থেকে। ঠিক আছে, আপনি যখন প্রোডাক্টটা লিস্টিং করছেন তখন এদের কি কি ডেলিভারি সিস্টেম আছে এবং কোন দেশে কতদিন টাইম লাগতেছে এটা আপনি এখান থেকে চেক করে করে দেখতে পাচ্ছেন। তো চেক করে যখন দেখবেন, দেখার পর আপনি সেই টাইম শিডিউলটা কিন্তু এখানে বসাই দিবেন যখন এই প্রোডাক্টটা লিস্টিং করবেন। সো আপনার কাস্টমার এখান থেকে কিন্তু প্রথমেই দেখবে যে আমার এতদিন থেকে এতদিন সময় লাগবে। আর যদি এতদিন সময়ের মধ্যে প্রোডাক্টটা নেব তখনই কিন্তু সে কিন্তু অর্ডারটা করবে। আর অর্ডারটা করার পর আপনি এখান থেকে ট্র্যাকিং নাম্বারটা তো পাচ্ছেন, ট্র্যাকিং নাম্বারটা ওখানে আপডেট দিয়ে দিচ্ছেন, সে ওখান থেকে ট্র্যাক করতে পারতেছে প্রোডাক্টটা কত দূর আসছে। সে যখন প্রোডাক্টটা পাচ্ছে তখন তো আপনাকে তো রিভিউ তো দিয়েই দিচ্ছে যে না প্রোডাক্ট আমি পাইছি, দ্যাটস ইট। আর যদি প্রোডাক্ট যদি না পায় থাকে তখন আপনাকে হচ্ছে সে সারাদিনে নক দেবে যে আমি প্রোডাক্টটা পাইনি, আপনাকে মেসেজ করবে যে এত টাইম ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন আমি যদি এখন আলি এক্সপ্রেস থেকে আমার প্রোডাক্টটা পাঠাই, অ্যামাজনে ইয়ে করতে চাই, সে আমার প্রোডাক্টের উপরে তো আলি এক্সপ্রেস লেখাটা সিল দিয়ে তারপরে পাঠাবে? না না না, পাঠাবে না। কেন পাঠাবে না? আপনি যখন হচ্ছে এখানে অর্ডার করতেছেন, আমি কিন্তু এটাই দেখালাম এখন পর্যন্ত, যে আপনি যখন এখানে অর্ডারটা করতেছেন তখন কিন্তু আপনি যে এই টাইপের একটা টেক্সট এখানে দিয়ে দিচ্ছেন যে আপনি ড্রপশিপার, যেন সে যেন কোনো ভয়েস বা কোনো যে প্রোমো কোড আছে এগুলো যেন এখানে যেন ইয়েতে না দেয়, আপনার প্যাকেজিং এ যেন না দিয়ে থাকে। ঠিক আছে, এটা তো আপনি এখানে লিখে দিচ্ছেন। যখন এরা এই জিনিসটা দেখে ড্রপশিপিংটা উল্লেখ করবেন, তাহলে বুঝতে পারছি ওরা এই জিনিসটা হচ্ছে কোনোভাবেই ইয়ে করে না, কারণ আমি প্রোডাক্ট দেখছি চেক করে। এটাকে আমাকে আমাজনও বলে দিতে হবে যে আমি ড্রপশিপার? না, ভুলেতেও না। আপনি আমাজন যে ড্রপশিপার যদি লেখেন একবার, আপনাকে ডাইরেক্টলি ওখান থেকে কিক আউট করে দিবে। আপনি ওখানে লিখবেন না, শুধুমাত্র এই ড্রপশিপিং কথাটা একমাত্র আলি এক্সপ্রেসে লিখবেন। আদারওয়াইজ আমাজনে কোথাও ড্রপশিপার লিখবেন না। ড্রপশিপার লেখার সাথে সাথে আপনাকে মানে পেনাল্টি দিবে, আপনাকে কিন্তু ওখান থেকে বের করে দিবে। কিন্তু আমাজনে তো আমাকে তাহলে তো আমার প্রোডাক্ট পাঠাইতে হবে আমাজনে, নালে তো ও আমার প্রোডাক্ট বিক্রি করতে দিবে না। আমি তো আপনাকে এটাই বুঝালাম যে ওখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফুলফিল বাই আমাজন, একটা হচ্ছে ফুলফিল বাই মার্চেন্ট। আপনি যখন ফুলফিল বাই মার্চেন্ট দিচ্ছেন তখন আপনার প্রোডাক্টটা আপনার আমাজনের ওয়্যার হাউসে পৌঁছাতে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমাজনের ওয়্যার হাউসে কখন পৌঁছাবেন? যখন আপনার অনেক সেল হচ্ছে, হিউজ পরিমাণ সেল আসা শুরু হয়ে গেছে, এখন আপনি আপনার সেলফ ব্র্যান্ডিং করবেন, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনার আলি এক্সপ্রেস থেকে নেবেন না, তখন ডিরেক্টলি আলিবাবাতে চলে যাবেন। আলিবাবাতে যাওয়ার পর আপনার সেলারদের সাথে কন্ট্যাক্ট করবেন, যেমন এত পিস প্রোডাক্ট লাগবে, এই প্রোডাক্টটা এখানে পাঠাইতে হবে উইথ আমার লোগো দিয়ে তুমি হচ্ছে প্রোডাক্টগুলো ওখানে পাঠাই দিবা। তখন কি করবে? সে আপনার যেই সাপ্লায়ার আছে সে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার লোগোটা বসাই দিয়ে একটা পুরো প্যাকেজিং করে এটা কি করবে? আমাজনে পাঠাই দিবে। আমাজন ওটা চেক করবে, কিন্তু এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি মাসে $40 মতো, মেবি $40 আমার জানা মতে $40 তাদেরকে ওয়্যার হাউসে প্রোডাক্ট রাখার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। যখন আপনার হিউজ পরিমাণ একটা সেল আসবে তখন আপনার কাছে $40টা কোনো বিষয় হবে না। আর $40 যতদিন পর্যন্ত আপনার কাছে ফ্যাক্ট মনে হবে যে না এটা অনেক বেশি, ততদিন পর্যন্ত আপনার এই কাজটা করার দরকার নেই। যখন আপনার কাছে মনে হবে যে না $40 আমার কাছে কোনো বিষয় না, যে পরিমাণ সেল আসতেছে, আমার সেল বাড়তেছে, আরো ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সো আমার কাছে $40টা কোনো ইস্যু না, তখনই একমাত্র আপনি হচ্ছে এরকম বড় বাল্ক আকারের প্রোডাক্টগুলো সেখানে পাঠাবেন। ইভেন আপনি চাইলে এই আলি এক্সপ্রেস থেকে হচ্ছে সেলারদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কম প্রাইসে উইথ হচ্ছে আপনার এই
প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আপনার এই সেম জিনিস এই ঘড়ি আপনার হচ্ছে 100 পিস অর্ডার আসছে, বাট 100টা জায়গা থেকে আসছে, 100টা অ্যাড্রেস থেকে, এক অ্যাড্রেসে না। এই সেম অর্ডারটা আপনার হচ্ছে 100টা অ্যাড্রেস থেকে আসছে। দেখা যাচ্ছে যে ইউএস এর হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে আসছে, নিউ ইয়র্ক থেকে আসছে, আবার কানাডা থেকে আসছে, আবার কোনোগুলো আসছে দেখেন যে ইউকে থেকে আসছে, লন্ডন থেকে আসছে, কোনোগুলো ফিনল্যান্ড থেকে আসছে, বা কোনোগুলো ইতালি থেকে আসছে। এভাবে আপনার হচ্ছে 100টা অর্ডার আসছে। তখন কি করবেন আপনি, ডিরেক্টলি সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করে যে দেখো আমার এতগুলো অর্ডার আসছে, তো আমি চাচ্ছি আমার সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমার লোগোটা তুমি হচ্ছে ওখানে বসাই দাও। যখন 100 পিস হবে বা 50 পিস হবে তখন সেলাররা আপনার লোগোটা ওখানে বসাই দিতে বাধ্য, এবং দেয়ও তারা। আর এক্সট্রা কোনো চার্জ করে না আপনার এই প্রোডাক্টের চার্জের মধ্যে। উল্টা দেখা যাবে যে আপনাকে কিছু প্রাইস ডিসকাউন্টও দিবে তারা, যেহেতু অর্ডার হয়েছে। তারা কি করে, প্রত্যেকটা প্রোডাক্টে আপনার লোগো বসে তারা এই 100টা অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এটা একমাত্র আপনার যখন এক্ষেত্রে কাস্টমার কিভাবে পেমেন্টটা করবে? কাস্টমার তো পেমেন্ট করবে আমাজনকে। হ্যাঁ, আমাজনকে তো পেমেন্ট করবে। আমাজনের গেটওয়ে আপনার অ্যাকাউন্টে সেখানে জমা হচ্ছে। আপনি যখন প্রোডাক্টটা যখন পৌঁছে যাবে আপনার কাস্টমারের কাছে, তখন হচ্ছে আপনি ওখান থেকে পেমেন্টটা উইথড্র করে নিতে পারবেন। 7 দিন মনে হয় রিটার্ন থাকে, সিস্টেম থাকে। ওটা পার হওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাভেলেবল হয়ে যাবে, আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে আমাজনের ক্ষেত্রে আপনার সমস্যা। আর আপনার যখন হচ্ছে নিজস্ব যখন ওয়েবসাইট থাকবে, নিজস্ব স্টোর, তখন কিন্তু ইনস্ট্যান্ট টাকাগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আপনি চাইলে ইনস্ট্যান্ট সেটা উইথড্র করতে পারতেছেন যখন বড় অ্যামাউন্ট হচ্ছে। আমি এটা অবশ্য একটু ক্লিয়ার না, কারণ হচ্ছে আমাজন আমাকে পেমেন্ট করলে আমি মানে এই আমাকে তো আলি এক্সপ্রেস থেকে আমাকে আগেই টাকা পে করে কিনতে হচ্ছে। আপনাকে তো আগেই পেমেন্ট, আমি তো এটা আগেই বলছি যে আপনার ইনভেস্টমেন্ট আগে থেকে আপনার হচ্ছে রাখতে হবে পকেটে। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা যে বলে যে আপনার ওই যে শপিফাই টু আমাজন কিংবা শপিফাই কিংবা, আচ্ছা, শপিফাই টু আমাজন বলে কোনো কথা নেই, বা শপিফাই টু আলি এক্সপ্রেস বলে কোনো কথা নেই। কথা হচ্ছে শপিফাই এটা হচ্ছে নিজস্ব স্টোর ক্রিয়েট করতে হয়। শপিফাই হচ্ছে স্টোর ক্রিয়েট করার মতো একটা মানে সেকশন। আপনারা যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, সিমিলারভাবে শপিফাই করতে পারেন। শপিফাই করতে গেলে হয় কি যে আপনি নিজেই টুকটাক যদি কাজ জানেন, এডিটিং এর কাজ জানেন, তাহলে আপনার শপিফাই নিজে একটা স্টোর ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে শপিফাই প্যাকেজের জন্য আপনার হচ্ছে মোটামুটি একটা ভালো হচ্ছে অ্যামাউন্ট পে করতে হয়। আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার কাছে কস্টলি বেশি মনে হয় বাংলাদেশিদের জন্য। আমার মনে হয় না যে শপিফাইটা পারফেক্ট। কি জন্য মনে হয় না, আমি দেখাই, এদের প্যাকেজগুলো দেখাই। প্রাইজিং লিস্টটা যদি দেখাই, বেসিক প্যাকেজ শুরু হচ্ছে $29 থেকে। প্রতি মাসে আপনাকে $29 করে পে করতে হবে। এরপরে যেটা একটু ভালো প্যাকেজ আছে, বিজনেস প্যাকেজ, সেটার জন্য হচ্ছে $79। আর যেটা আরো আছে সেটার জন্য হচ্ছে আপনার $299 পার মান্থ। শপিফাই তো এটা তো আমাজনের মতোই স্টোর একটা নাকি? আপনাকে আমি কি বললাম, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার নিজস্ব স্টোর ক্রিয়েট করার জন্য একটা ডোমেইন হোস্টিং যেরকম কিনে রাখেন। ও আচ্ছা আচ্ছা, রেডিমেড আপনি পাচ্ছেন সবকিছু। দ্যাটস ইট। ও আচ্ছা, আমি নিজের ই-কমার্সটা আমি এখান থেকে করতে পারবো। হ্যাঁ, তাহলে আমার প্রোডাক্টটা এখানে কোনো প্রোডাক্টের আপনার প্রোডাক্ট লিস্টিং করতে হবে, জাস্ট শুধু লিস্টিং। এখানে সেম আপনি ওয়ার্ডপ্রেসে করলে আপনার যেরকম শুধুমাত্র লিস্টিং করতে হচ্ছে, এখানে সেম আপনার লিস্টিং করতে হচ্ছে। এখানে একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা শপিফাই নিজে কিছু জিনিস আপনার অটো ফ্রেন্ডলি এসইও কিছু জিনিস করে দেয়, আর আবার কিছু জিনিস একটু প্রমোশন দিয়ে দেয়। এটা তো সুবিধা, যেখানে লেখাই আছে যে কি কি এক্সট্রা সার্ভিস তারা প্রোভাইড করে। কিন্তু এখানে আরেকটা সমস্যাও আছে বাংলাদেশ থেকে করতে গেলে, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র বাংলাদেশ যখন সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনি টু চেক আউট ছাড়া আদার্স কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবেন না। আপনার যে টু চেক আউট যদি অ্যাপ্রুভাল না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই মার্কেট যে এতগুলো টাকা যে ইনভেস্ট করলেন এগুলো সবগুলো চলে। তাহলে তো এখানে ইনভেস্ট করা রিস্কি শপিফাই। রিস্ক আছে। আচ্ছা, আরেকটা দেখছিলাম আপনার ওয়ালমার্ট টু আমাজন, এটা কি ওই একই সিস্টেম, সিমিলার। ওয়ালমার্ট কি ওটা ওয়েবসাইট? ওয়ালমার্ট তো এটা একটা মানে স্টোর আমি জানি। হ্যাঁ, এটা হচ্ছে স্টোর। আমাজন, আলি এক্সপ্রেসের মতো এটা একটা স্টোর। আচ্ছা, ওয়ালমার্ট লিখে আমি যদি সার্চ করি, ওয়ালমার্টে ঢুকে দিলে দেখি, ওয়ালমার্ট হচ্ছে প্রোডাক্ট সেলিং একটা হচ্ছে প্ল্যাটফর্ম।
আপনার এখানেও কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রাইস অনেক কম কম দামে দেয়, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো হচ্ছে লিস্টিং মানে নিয়ে আপনি হচ্ছে আমাজনে লিস্ট করে রাখতে পারেন। বুঝতে পারছেন? আপনি যে কোনো ওয়ে ইউজ করতে বুঝতে পারেন। পারছি। তার মানে আমি যেখান থেকেই প্রোডাক্টটা কিনি আমাকে তাহলে ইনভেস্টে যেতে হবে, আমার প্রোডাক্টটা কিনে রাখতে হবে, কিনে দেন আমাকে ওই লিস্টিং করতে হবে, তাছাড়া কিছু করা যাচ্ছে না। না, এখন কথা হচ্ছে এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিল্যান্সিং এবং বিজনেস দুটো ডিফারেন্ট জিনিস। আমরা যদিও জানি যে ফ্রিল্যান্সিং ফ্রিতে করা যায়, বাট এখানে ইনভেস্টমেন্ট আছে। কি কি ইনভেস্টমেন্ট আছে? আপনার সময়, আপনার ল্যাপটপ, আপনার ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হয়, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আপনারা তো বলতে পারেন আমি তো নেট চালাই, তো সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং করলাম বসে বসে, ওই জিনিসটা আমার কাজে লাগলো, এটা আপনি করতে পারেন চাইলে। কিন্তু আপনি যখন বিজনেস প্ল্যান করবেন, আপনার এই খরচের বাইরে আপনার হচ্ছে মাথায় রাখতে হবে আমার বিজনেসের জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট দরকার, একটা ওয়েবসাইটের জন্য একটা ইনভেস্টমেন্ট দরকার। আপনার ড্রপশিপের জন্য কিন্তু মেন ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ইনভেস্টমেন্ট দরকার, এখানে টুলসের জন্য ইনভেস্টমেন্ট দরকার, আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য ইনভেস্টমেন্ট দরকার, আপনার পেমেন্ট গেটওয়ের জন্য ইনভেস্টমেন্ট দরকার, এরপর হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য ইনভেস্টমেন্ট দরকার হবে। ওয়ান ম্যান আর্মি হয়তো আগাইতে পারবেন। আমার একটু ধারণা ক্লিয়ার হলো। এখানে হিউজ ইনভেস্টমেন্ট এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে আমি যেটা শুনেছিলাম যে ড্রপশিপিং এর কোনো ইনভেস্ট নাই, জাস্ট শুধু কাস্টমার বাই করবে দেন ইউ পে, জাস্ট টেক ওভার ইওর প্রফিট। আমি কিন্তু যখন এই বিষয়টা যে এটা আমার এখন শুনেন, আসলে বিষয় কি যে ইউটিউবার কিছু আছে যাদের টার্গেটে থাকে আসলে ভিডিও ভিউ বাড়ানো দরকার, দ্যাটস ইট। তো এই ভিডিও ভিউ বাড়াতে যায় এরা হচ্ছে এমন এমন কিছু কাজ কারবার করে ফেলে, মানুষের কাছে এমনভাবে রিপ্রেজেন্ট করে ড্রপশিপটাকে মনে হয় যে পুরোপুরি টোটালি বিষয়টা ফ্রি। আসলে টোটালি বিষয়টা ফ্রি না। একটা কথা মাথায় রাখবেন সব সময়, আপনি যে না যে ইউটিউব দেখেন ইকরাম নেক্সট ভাই, টাইম থেকে ইকরাম ভাই ফিজিক্যালি এক লোক আমাকে এইভাবেই বলছে, ওই যে উনি ওই ভদ্রলোক যেভাবে বললেন না এইভাবেই বলছে, কিন্তু আসলে তো তা না, আসলে ইনভেস্টমেন্ট দরকার। আসলে বলতে অনেকে অনেক কিছু বলে, বুঝছেন? কিন্তু আসলে যখন আপনি মিসগাইড নিজে করে যখন লাভটা করতে কি? যাবেন, জানি না কিছু কিছু মানুষ কেন জানি মিসগাইড করে, আমি বুঝি না। আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা জানি না আমি বলবো আমার এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার না, আমি জেনে আপনাদেরকে জানাবো, এটা একটা Correct. বিষয় আছে। হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে মিসগাইডটা আমার কাছে খুব বিরক্তকর মনে হয় যে আমি জানি না তারপরে মানে হচ্ছে বড়ত্ব দেখে আর কি, যে আমি জানি সব জানতা শমশের, এই টাইপের আর কি বিষয়। অনেকে একটু মানে ক্রেডিট নিতে চায়, এটা কি করবো এখন? আসলে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, এটা বলে লাভ নেই। আচ্ছা তাহলে আচ্ছা ভাইয়া, এই যে মানে আমি সরি জিয়া ভাই, আপনি তো বলতে বলেন, আমি পরে। না ভাইয়া পরে সমস্যা নেই। আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছিলাম তাহলে এখানে ওই যে আমার বাইরের কান্ট্রিতে তাহলে কেন অ্যাড্রেস এবং বাইরের কান্ট্রিতে কারেন্সি ওই পেপারস এই রেডি করার প্রয়োজন হয়? আচ্ছা, পেপারস রেডি করার প্রয়োজন এই কারণে হচ্ছে কারণ আপনি টু চেক আউট ইজিলি অ্যাপ্রুভাল নিতে পারবেন না। আর টু চেক আউট যখন আপনি যখন নিজস্ব স্টোর ক্রিয়েট করতেছেন, আপনি শপিফাই তো একটু ঝামেলা, যে বলুন টু চেক আউট ছাড়া আদারওয়াইজ প্রবলেম। আপনি যখন ওয়ার্ডপ্রেসে করলেন তখন আপনার কি দরকার? পেমেন্ট গেটওয়েটা দরকার, আপনার পেমেন্টটা নিতে হবে। তো পেমেন্ট যখন নিতে যাবেন তখন হচ্ছে স্ট্রাইপ বাংলাদেশে অ্যাভেলেবল না। বাংলাদেশে আপনি যদি নর্মালি আপনি এখন ইউকেতে কোম্পানি রেজিস্টার করে পেমেন্ট গেটওয়ে নিতে গেলে দেখা যাবে আমার থেকে যদি আপনি সার্ভিস নেন তাহলে দেখা যাবে 25 থেকে 30,000 টাকার মতো খরচ হবে। বাট আপনি যখন হচ্ছে স্ট্রাইপে, আমি স্ট্রাইপে যদি বিজনেস অ্যাকাউন্টে যাই আপনাদেরকে ডিরেক্ট দেখাই, স্ট্রাইপ আচ্ছা, স্ট্রাইপ হচ্ছে বাংলাদেশে সাপোর্টেড না, এরা বাংলাদেশ সাপোর্ট করে না। এটা যদি বাংলাদেশে যদি সাপোর্ট করে কখনো, তাহলে আপনার হচ্ছে বাংলাদেশের যেই পেমেন্ট গেটওয়েগুলো আছে এগুলো মার খেয়ে যাবে, কেউ আর বাংলাদেশের পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করবে না। কেন করবে না? কারণ ওয়ান টাইম আপনার হচ্ছে 25,000-30,000 টাকা ফি দিতে হয়, সেট আপ ফি, তারপর তো আবার হচ্ছে হাই চার্জ আছে তাদের। এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে আপনার দেখেন এরা হচ্ছে সব কোন কোন জায়গায় ইন্টিগ্রেশন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে, বা কারা সাপোর্ট করে এটা এখানে দেখাইছে। এটা হচ্ছে বাংলাদেশে নর্মালি সাপোর্টেড না, এদের প্রাইস কম, এদের যে ট্রানজ্যাকশন ফি আছে, এরা কিন্তু কখনো ট্রানজ্যাকশন টু চেক আউট কি করে জানেন?
ওই অ্যামাউন্টটা হচ্ছে তাদের ওয়ালেটে রেখে দেয়। বাট এরা কি করে, এরা কিন্তু নিজেদের ওয়ালেটে রাখে না, এদের কিন্তু পেইড ভার্সন, যে আপনার পেইড দিয়ে কিনতে হবে এরকম কোনো কাহিনী নেই। এখানে হচ্ছে 2.9% কাটে, এদের কোনো সেটআপ ফি নাই। স্ট্রাইপটা আমার কেন লাগতেছে আর টু চেক পয়েন্টটা আমার কেন লাগতেছে, আমি এটাই এখনো ক্লিয়ার। টু চেক আউট আর স্ট্রাইপটা আমার হচ্ছে যে কার্ড সুইপ করাবে না, কার্ড দিয়ে তো আপনাকে আপনার কাস্টমার পেমেন্ট করবে, তো কার্ড দিয়ে তো আপনার নর্মালি আপনার এখানে আসলে কি পেমেন্ট করতে পারবে, এটা তো অপশন নাই। তো সেক্ষেত্রে আপনার যে কোনো একটা থার্ড পার্টি কার্ড দিয়ে তো কাস্টমার পেমেন্ট করতেছে তো আমাজনকে কিংবা অন্য কোনো ইয়েকে। আপনি আমাজনে কেন আটকায় আছেন? আমাজনে যখন পেমেন্ট করবে তখন তো আপনার এই জিনিসগুলো লাগতেছে না, আপনার এগুলো কোনো কিছুরই দরকার নাই। বাট আপনি যখন নিজে স্টোর ক্রিয়েট করে করতেছেন, আর ড্রপশিপের কিন্তু সাকসেস রেট কিন্তু সবচেয়ে বেশি কিন্তু নিজস্ব মানে পার্সোনাল যে কাস্টম যেই স্টোর, এই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার সাকসেস যে স্কোরটা এটা কিন্তু বেশি। কারণ আমাজন থেকে আপনি টুডে অর টুমরো যখন আপনি টের পাবে যে আপনি ড্রপশিপ করেন, আপনার প্রোডাক্টের হচ্ছে যাইতে দেরি হচ্ছে, তখন আপনাকে কিন্তু হচ্ছে পেনাল্টি দিয়ে দিব। সো এটার থেকে সাকসেস হওয়ার চান্সেস মোটামুটি খুব কম। 100 জনের মধ্যে দেখা যায় যে 2 জন বা 3 জন সাকসেস হয় আমাজন থেকে এফবিএম করে, কিন্তু এই স্টোর থেকে আপনার সেই চান্সেসটা নেই, ঝামেলাটা নেই। তো যখন আপনি নিজে স্টোর ক্রিয়েট করতে যাচ্ছেন, এটা অনেকটা ই কমার্সের মতো কাজ করতেছে। আপনি ড্রপশিপ করলেও মানুষজন কিন্তু কেউ কিন্তু টের পাচ্ছে না যে আপনি ড্রপশিপ করতেছেন, তারা কিন্তু আপনাকে ই কমার্স মনে করে কিন্তু প্রোডাক্টটা কিন্তু পারচেস করতেছে, ঠিক আছে? তো তখন কি হচ্ছে যে আপনার পেমেন্ট গেটওয়ে দরকার, যে কোন মাধ্যমে আপনাকে তারা পেমেন্ট করবে। তো যখন আপনি কার্ড দিয়ে যখন পেমেন্ট করতে যাচ্ছে, তখন মাস্ট বি আপনার একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে দরকার হচ্ছে। আমরা যখন হচ্ছে বাংলাদেশে যখন ইউজ করি, দেখা যায় বিকাশ, রকেট এগুলো ইউজ করি, তো সিমিলার টাইপে আপনার যে এসএসএল কমার্স আছে যারা পেমেন্ট গেটওয়ের কাজ করে, তো এটা যখন সেট আপ করা হয় তখন দেখা যায় অ্যাট এ টাইম সে হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারে, রকেট দিয়ে পেমেন্ট করতে পারে, নগদ দিয়ে পেমেন্ট করতে পারে, সে কার্ড সুইপ করে পেমেন্ট করতে পারে, ঠিক আছে? ওটা কি করা হয়, ইন্টারোগেশন করে দেয়। যখন কেউ যখন পেমেন্ট করে তখন কি হয়, এসএসএল কমার্সের যে অ্যাকাউন্ট আছে সেখানে যে টাকা জমা হয়, ওখান থেকে আপনি ডিরেক্টলি হচ্ছে ওর একটা প্যানেল দিয়ে দেয়, ওখান থেকে আপনি চাইলে যে কোনো সময় আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার করে নিতে পারেন। ঠিক সিমিলার ভাবে এই স্ট্রাইপ টু চেকআউট এর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এটা ইউজ করার মাধ্যমে আপনার হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার সে হচ্ছে কার্ড সুইপ করে আপনাকে পেমেন্ট করতে পারবে। এটা জাস্ট একটা মাধ্যম আপনার পেমেন্ট এনে দেওয়ার, যদি আমার নিজস্ব সাইট থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, বা আপনি ধরেন যে আপনি ফেসবুকে প্রমোশন করতেছেন, ফেসবুকে যে মার্কেট প্লেস আছে আপনি সেখানে প্রমোশন করতেছেন, তো আপনার ওখান থেকে একজন অর্ডার করলো, আপনি পেমেন্ট কি করে নেবেন? বলবেন যে আপওয়ার্কে যে পেমেন্ট করতে, এটা তো পসিবল না, সে তো আপওয়ার্কে যাবে না, আপনার থেকে সে ফিজিক্যাল প্রোডাক্ট নেবে। তো তখন কি করতে হবে, আপনাকে হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে যে এখানে ডিরেক্টলি লিঙ্ক ক্রিয়েট করে তাকে দেওয়া যায়, সে এখানে ক্রিয়েট করে আপনার হচ্ছে প্রোডাক্ট এখানে লিস্টিং করা যায়। এখানে প্রোডাক্ট লিস্ট আকারে ধরেন যে আপনার ওয়েবসাইট নেই, আপনি শুধুমাত্র ফেসবুকে হচ্ছে এখানে মার্কেটিং করতেছেন, তো সেক্ষেত্রে এখানে কি করা যায়, একটা মানে নর্মালি প্রোডাক্ট ছবি টবি দিয়ে এখানে অপশন থাকে, এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট করে ওখানে একটা লিঙ্ক দিয়ে দিবে, আপনি জাস্ট ওই লিঙ্কটা আপনার কাস্টমারকে দিয়ে দিলে ওই লিঙ্কে ঢুকে সে হচ্ছে কার্ড সুইপ করার অপশন হবে, সে পেমেন্ট করে ফেলতে পারবে। পেপ্যালেও কিন্তু সিমিলার অপশন আছে। আপনার যদি স্টোর যদি ক্রিয়েট করার যদি অ্যামাউন্ট না থাকে, আপনি চিন্তা করলেন যে আমার অ্যামাউন্ট কম, আমি শুধুমাত্র ফেসবুকে মার্কেট প্লেসটা কইরা ফেসবুকে পেজ দিয়ে হচ্ছে আর্নিং করব, আপনি করতে পারেন চাইলে এভাবে। কিন্তু এক্ষেত্রে পারচেস রেটটা অনেক কম, আর যখন ওয়েবসাইট থাকে পারচেস রেটটা হাই হয়। আমার ওয়েবসাইট ওইটা ওইভাবে তৈরি করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, এটা হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট গেটওয়েটা লাগবে। আচ্ছা, যে টপিকে যাচ্ছিলাম, এটা হচ্ছে বাংলাদেশে যাতে অ্যাভেলেবল না, আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে গেলে আপনি হচ্ছে বাংলাদেশের অপশন পাবেন, এটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর পরবর্তী যখন ভেরিফিকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, এখানে দেখেন যে কোথাও বাংলাদেশ আছে কিনা। ইন্ডিয়া আছে, মালয়েশিয়া আছে, বাট বাংলাদেশ নেই, কিছু করার নেই। এই যে এখানে কোনোভাবে বাংলাদেশ নাই। তাহলে এটা কিভাবে কাজ করবে? এটার জন্য তো এখন হচ্ছে যে ইউকে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, গেল। এখন এটা যাওয়ার পর এখন আমি যদি মনে করি যে না, আমি বাংলাদেশ থেকেই হচ্ছে এলিজিবিলিটি নিব, আমি এত হলো ইয়ে করব না, আমি কোম্পানি রেজিস্টার করব না, কোম্পানি রেজিস্টার করা ছাড়াই হচ্ছে বাংলাদেশ থেকে নিব, সেটাও করতে পারবেন না আপনি। তাও আপনাকে হচ্ছে বাংলাদেশে অন্তত এটা রেজিস্টার করতে হবে। দেখেন
তাই ইন্টারন্যাশনাল হচ্ছে এলএলসি আছে কিনা সেটাও থাকতে হবে, কাগজপত্র এখানে দিতে হবে, এবং প্রতি ইয়ারলি প্রায় 40 থেকে 50,000 টাকা থেকে পেমেন্ট করতে হবে। এই যে $500 ওয়ান টাইম ফি, ইউএস ব্যাংক লাগবে, $100টা কান্ট্রিতে এরা ক্যাপেবল, বাট আপনাকে হচ্ছে কি কি করতে হবে, যে $500 স্পেশাল স্টার্টআপ, আচ্ছা ক্রেডিট ফর আমাজন ওয়েব সার্ভিস 5,000 ইউএসডি স্পেশাল সার্ভিসের জন্য। 5,000 ইউএসডি মানে বুঝতেছেন, সেটআপের জন্য তারা হচ্ছে $500 চার্জ করবে। যখন কোম্পানি কি কি লাগবে দেখেন এখানে লিখে দিচ্ছে, ফরমেশন আপনার কোম্পানি রেজিস্টার করতেই হবে, আইপি প্রোটেকশন লাগতেছে, ট্যাক্স আইডি লাগতেছে বা ইএনআই লাগতেছে, তারপরে কমিউনিকেশন মেম্বারশিপ, কোনটার জন্য কত ফি কাটতেছে সেটা এখানে দিয়ে দিছে তারা। ঠিক আছে, প্রায় 40,000 টাকা। তো এটা বেশ কস্টলি। তারপর আপনার কিন্তু কোম্পানি লাগতেছেই, কোম্পানি কিন্তু রেজিস্ট্রেশন করতেই হচ্ছে, যার ফলে সবাই করে কি যে ইউকে বেস কোম্পানি রেজিস্ট্রেশন করে 25 বা 30,000-এর মধ্যে সবকিছু কভার হয়ে যায়, একবার পুরোপুরি সে হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেয়ে যায়, এরপর দেখা যায় হচ্ছে ওয়াইজের কার্ড পেয়ে যায়। তারপর আপনি যদি মনে করেন যে হচ্ছে ড্রপশিপ করতেছেন, আপনি একটা ফোন নাম্বার ইউজ করবেন, আপনি চাইলে কিন্তু বাইরের দেশের ফোন নাম্বার সিম কিনে কিন্তু আপনি হচ্ছে দেশে নিয়ে আসতে পারেন, যেটা উইদাউট নেট চলে। আপনি যেরকম গ্রামীণ সিম যেভাবে ইউজ করতেছেন, আপনি সিমিলার ভাবে হচ্ছে ওই সিমটা ইউজ করতে পারবেন। যখন কোনো কাস্টমার যদি আপনাকে কল করে, ডিরেক্টলি আপনি ওটা করতে পারবেন, পিক আপ করতে পারবেন, পিক আপ করে কথা বলতে পারবেন। পিক আপ করে কথা বললে সুবিধা হয় কি, যে সেলটা ভালো জেনারেট হয় এবং বিশ্বস্ত হয়, ওটা রিটার্ন কাস্টমার পাবেন। আবার হয়তো পরবর্তীতে আপনাকে আর সে ফোন করবে না, ফার্স্ট টাইম হয়তো একবার ফোন করবে, ফোন করতে সিওরিটি নিবে যে প্রোডাক্ট কোয়ালিটি কেমন এই হিসাবে যাবে, জিজ্ঞেস করবে, করার পর যখন একবার সে প্রোডাক্ট নিয়ে যখন দেখবে যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো, সেকেন্ড টাইম ওই কাস্টমার আপনার কাছে আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসবে, অন কাইন্ড অফ ই কমার্সের মতো আপনার লং টার্ম বিজনেস পলিসি আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। জি ভাইয়া, এই যখন কোম্পানি ফরমেশন করবে এই এই ইয়েতে স্ট্রাইপে কি তখন মানে নতুন কোম্পানি হিসেবে তারা কি অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, তখন হচ্ছে ডাইরেক্টলি কোম্পানি হিসেবে অ্যাকসেপ্ট করবে, তখন উইদাউট ফিতে স্ট্রাইপ কাজ করবে, কারণ যেহেতু ইউকে তে স্ট্রাইপ অ্যালাউ, তো সেক্ষেত্রে তারা কোনো ফি নিবে না। ও আচ্ছা, অনলি ইউকের বাইরে হলে তখন তারা ইউএস ওরা যে কান্ট্রিগুলো দিয়ে রাখছে, এই কান্ট্রির বাইরে হলে আপনার থেকে ওই যে 40,000 টাকা ফি দিয়ে আপনাদের থেকে সেট আপ করাই নিতে হবে। তাও সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানি কাগজপত্র ডকুমেন্টস দিতে হবে। আচ্ছা, আর ইউকে কোম্পানি রেজিস্টার করার জন্য আমি যে সার্ভিসটা প্রোভাইড করি, সেটাতে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট লাগবে, ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, লাস্ট 3 মাসের যে একটা মানে স্টেটমেন্ট, এটা লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপনার আরেকটা কি জানি লাগবে, পাসপোর্ট, ইউটিলিটি বিল, অ্যাড্রেস, আর ঠিক আছে ইনস্ট্যান্ট মনে নেই, একজনকে দিছি। মোটামুটি 3-4টা জিনিস দরকার হয়। এটা দেওয়ার পর আপনার কোনো কাজ নেই, পুরোপুরি হচ্ছে রেজিস্ট্রেশন করে দিব। আপনার হচ্ছে 6 থেকে 15 দিন সময় নেই প্রসেসিংয়ে, কারণ লিগাল ডকুমেন্টস দেয়, সব কিছু প্রপার লিগাল ডকুমেন্টস আপনাকে পুরো হচ্ছে ইমেলে পুরো কপি পাঠিয়ে দিবে। আমি যে নামে কোম্পানি করব তাহলে আমাকে তো সেই নামের ট্রেড লাইসেন্স লাগবে মেবি, সবকিছু ওরা করে দিবে ওই অ্যামাউন্টের মধ্যে, যা যা দরকার, ট্যাক্স আইডেন্টি বলেন, তারপর হচ্ছে আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স বলেন, এলএলসি বলেন, এলটিডি বলেন, সবকিছু ওরা করে দিবে এবং সবগুলো কাগজ আপনাকে পাঠিয়ে দিবে। মানে তাহলে আমি শুধু ওই কান্ট্রিতে ব্যবসা করার জন্য এলিজিবল? না না, আপনি সব কান্ট্রিতেই করতে পারবেন। ওটা যদি একবার থাকে আপনি এখন যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারেন। মানে শুধু পেমেন্ট কাস্টমার এদের মাধ্যমে করবে আর কি? আপনি শুধু একটা অ্যাড্রেস রাখলেন, আপনি সাপোজ হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি খুলে রাখছেন, আপনি কি বাংলাদেশে কোম্পানি খুলছেন দেখে আপনি কি ইউএসএ প্রোডাক্ট পাঠাতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আপনার যে কোম্পানি আছে এটা একটা প্রুফ, জাস্ট ডকুমেন্ট যে পাইছেন,
যে আপনার কোম্পানি আছে, এই জায়গায় অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে আছে, তুমি চাইলে এখন প্রোডাক্টটা নিতে পারো। আর অ্যাড্রেসটা দিলে ওই ক্লায়েন্টের হচ্ছে বিশ্বস্ততা বাড়ে, প্লাস হচ্ছে আপনি ওই কি বলে যে পেমেন্ট গেটওয়ে নেওয়ার জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। এই জন্য মূলত হচ্ছে, আর সবার ড্রপশিপে করার মেন উদ্দেশ্যই থাকে হচ্ছে যে পেমেন্ট গেটওয়েগুলো এলিজিবল করার জন্য। এই আচ্ছা ভাইয়া, ওই ইনভেস্টমেন্ট নিয়ে একটা কথা আসছিল, ওই রফিক ভাইয়ের কথা সূত্র ধরে ইনভেস্টমেন্ট নিয়ে একটা কথা উঠছিল ওই সময়। আর সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি কি, টোটাল আমরা যদি এখন ড্রপ শিপিং স্টার্ট করতে চাই ফার্স্ট টু লাস্ট, তো কোন কোন জায়গায় কেমন ইনভেস্টমেন্ট কিংবা কেমন পেমেন্টটা লাগতেছে, কেমন আর্নিং খরচ করা লাগতেছে, কোন কোন খাতে কেমন এবং কোন জায়গায় কেমন লাগতেছে, এটা একটু টোটাল ওভারভিউটা যদি দেন আপনি। আচ্ছা ফার্স্ট টু লাস্ট টাইম। আচ্ছা ওকে। নাম্বার 5 হচ্ছে একটা ওয়েবসাইট টুলস প্লাস পেমেন্ট গেটওয়ে। এই দুটো নিতে কমপক্ষে হচ্ছে আপনার 1 থেকে 1,20,000 টাকা খরচ হচ্ছে। আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, এটা বাড়তেও পারে কিছুটা কমতেও পারে। তবে 1 লাখের নিচে আমার মনে হয় না যে আপনি স্টার্টিং করতে পারবেন। এটা হচ্ছে বিষয়, শুধুমাত্র মানে আপনার পেমেন্ট গেটওয়ে এবং হচ্ছে ওয়েবসাইট টুলস সব কিছু সেট আপ করে সিকিউরিটি সহ। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনার মার্কেটিংয়ের জন্য কমপক্ষে হচ্ছে আপনার হলো 200 থেকে 300 ইউএসডি আপনার কার্ডে রাখতে হবে। 200 ইউএসডি যদি আমি ধরি তাহলে মোটামুটি ধরেন যে 20,000 টাকার কাছাকাছি, 16,500 বা 17,000 টাকা হয়। আর আরেকটা যেটা রাখতে হবে সেটা হচ্ছে $100, মিনিমাম $100 আপনার কার্ডে, শুধুমাত্র আপনার কাস্টমার যখন অর্ডার করবে তখন যেন আপনি ওই অর্ডারটা প্লেস করতে পারেন, এই জন্য $100 মিনিমাম আপনার কার্ডে রাখতে হবে। এই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, একদম ছোট পরিসরে যদি শুরু করেন। আর যদি বড় সড়ো আরও যদি কিছু ক্রাইটেরিয়া অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনার সেভাবে ইনভেস্টমেন্ট লাগবে। যেমন যদি চিন্তা করেন যে অ্যাপস ক্রিয়েট করব, সাথে অ্যাফিলিয়েট সেকশন ক্রিয়েট করব, এই টাইপের যদি কিছু জিনিসপত্র অ্যাডজাস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যামাউন্ট বাড়বে। তারপরে হলো আপনার আলি ড্রপশিপের কিছু টুলস আছে, আর কিছু অ্যাড-অনস আছে। আপনি যদি মনে করেন যে একদম পুরো ফুল ফিল আপ নিব, তাহলে দেখা যাবে যে আপনার ওটার পিছিয়ে আরও 30 বা 40,000 টাকার মতো আরও ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যেরকম সুবিধা নেবেন, আপনি যত রকম ফ্যাসিলিটি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাবেন তত বেশি আপনার খরচ হবে। এটা হচ্ছে হিসাব। ভাই সেক্ষেত্রে আউটকাম কেমন আসতে পারে? ধরেন আমি পরিশ্রম তো করতেই হবে, তারপরও মানে জাস্ট একটা ইয়ে চাচ্ছি সাথে অ্যাড করব। এটা হচ্ছে আপনার মার্কেটিং এর উপর ডিপেন্ড করবে। তারপরও একটু মানে মার্কেটিং ধরেন সর্বনিম্নটাই দিলাম এফোর্ট, তখনও কেমন আসতে পারে? সর্বনিম্ন এফোর্ট দিলে আপনার আসবে হচ্ছে 200, 300, 400 মান্থলি। $200 যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য রাখছেন, এগুলো কি পেইড ক্যাম্পেইন চালানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, পেইড ক্যাম্পেইন চালানোর জন্য। আর ওই যে 1 লাখ টাকা যেটা বলছেন ওয়েবসাইট পেমেন্ট গেটওয়ে, এটা কি মানে এগুলোর আর কিছু কি আছে? মানে 1 লাখ টাকা খরচটা বলতেছেন, মানে একটু কেমন জানি বুঝতেছি না 1 লাখ টাকা কোথায় যাচ্ছে। এমনি তো ওয়েবসাইট ডোমেইন পেমেন্ট গেটওয়ের জন্য আমার কেমন লাগে? গেটওয়ের জন্য তো আপনাকে বললাম 25 থেকে 30,000 টাকা শুধু পেমেন্ট গেটওয়ের জন্যই লাগে। না এটা ঠিকই আছে, এটা আরো বেশি ছিল আমি যতটুকু জানি, একজনের কাছে শুনেছি যে 40-45,000 টাকা দিয়ে করছে। এটা আপনি যেটা বলছেন এটা একদম রিজনেবল। কিন্তু ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং এটা যদি আমার থাকে, পাশাপাশি এটা যদি আমি করি, সেক্ষেত্রে আরো কি মানে প্লাগইন টুলস এর যেভাবে নেবেন আপনি তার উপরে বেচ করবে। আপনি যদি শুধু আলি এক্সপ্রেসের যদি যে alidropship.io যে ইয়েটা আছে, প্লাগইনটা আছে, এটা যদি বেসিক যে প্যাকেজটা যেটা যদি নেন আপনার মোটামুটি $89 মতো খরচ পড়বে। আমি ইকরাম ভাই আপনার কাছ থেকে শুধু তথ্যগুলো জানার জন্য, বেসিক্যালি যদি আমি স্টার্ট দেন আমি আপনাকে জানাবো পার্সোনালি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, এখানে তো নরমালি আপনারা যারা আসেন জানার জন্যই আসেন। আমি জাস্ট হচ্ছে আপনাদের যদি কখনো মানে দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনি সার্ভিস না আমি ইন্টারেস্টেড অলসো। এটা আমি আসলে অনেকদিন যাবত আমি চিন্তা করছি, এবং আমি আমার একটা ফরেন ফ্রেন্ড আছে, ওর সাথে আমি ডিসকাস করছি, কিন্তু আসলে ওরা আমি বুঝাইতেই পারি না। ওই যে আমি বললাম মিসগাইডেড, আমি ওকে এখনো পর্যন্ত মানে আমার ফ্রেন্ডকেই বলতে পারি না যে এই কাজ। আমাকে বললো যে ড্রপশিপিংটা কি, এইটাই আমাকে তুমি বলো। তা আমি ধরেন আপনার কথা শুনে আমি একভাবে প্রেস করছি, কিন্তু আসলে তো এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট, মানে আমার দিক থেকে আমি বলছি। এটা সবার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট, 1 লাখ 1.5 লাখ টাকা এটা কিন্তু কম না। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা তাহলে আরেকটু একটু প্রমোশন করি, যেহেতু আছেনই আপনারা, তো সেক্ষেত্রে হচ্ছে যে ড্রপশিপের একটা কোর্স মোটামুটি রানিং করতেছি, এরকম একটা মডিউল থাকবে। এই মডিউলে টোটালি আপনার কি কি করবেন
এটা থাকবে। আর এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক মার্কেটিং এর একটা হচ্ছে কোর্স অ্যাডজাস্ট হবে এখানে। আপনারা যেরকম চাহিদা হবে তার উপরে বেস করে হচ্ছে যদি আপনারা চান যে ড্রপশিপের পাশাপাশি আমি হচ্ছে মার্কেটিংটা শিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ওটা হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলবো। এটা রিসেন্টলি হয়তো রান করবো, প্রত্যেকটা টপিক থাকবে, এখনো পুরোপুরি কভার হয় না এটা। না শিখে তো কিছু করাও যাওয়াটা আত্মঘাতী, না শিখে তো করা যাওয়াই যাবে না বোধহয়। হ্যাঁ, তো এখানে কিছু ফ্যাসিলিটি থাকবে, অবশ্য পেইড কোর্সে তো কিছু ফ্যাসিলিটি থাকেই, তো এটা তো থাকবে। এখনো পুরোপুরি রেডি করি নাই, কিছু আরও কিছু বাকি আছে, যেমন একটা প্রত্যেকটার আবার হচ্ছে কিছু পয়েন্ট থাকবে, পয়েন্টগুলো আমি রেডি করি নাই আপাতত, শুধু যে আপনাদেরকে দেখাবো বিধায় শুধু যে আপাতত একটা ইন্টারফেস রেডি করে রাখছি। আপনারা যদি কারো যদি আগ্রহ থাকে তো সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন, অলরেডি 3-4 জন কন্ট্যাক্ট করছে এটা কোর্স করার জন্য, তো আপনাকে যদি আগ্রহ থাকে তারা যোগাযোগ করতে পারেন। আমি লেট কামার, আমি আস্তে আস্তে করব। এই হচ্ছে বিষয়। এখানে কিছু টপিক থাকবে আর প্রি রেকর্ডেড ভিডিও থাকবে আর কি। যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে হচ্ছে আপনার লাইভ ক্লাস করাবো, আর যদি স্টুডেন্ট কম হয় তাহলে সেক্ষেত্রে প্রি রেকর্ডেড ভিডিও থাকবে। এই যে লার্নার আইটিতে এখানে গেলে ডিরেক্টলি আপনি বাই করতে পারবেন এখান থেকে, প্রি রেকর্ডেড যে ভিডিওগুলো থাকবে এটা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে এখানে ডিরেক্টলি হচ্ছে থাকবে, এটা সোশ্যাল মিডিয়ার হচ্ছে একটা কোর্স, এটা প্রি রেকর্ডেড ভিডিও হবে। তো এখানে হচ্ছে ড্রপশিপের জন্য আলাদা প্রি রেকর্ডেড ভিডিও থাকবে আর কি, যদি স্টুডেন্ট কম থাকে। আর বেশি হলে তাহলে হচ্ছে আপনাদের লাইভ ক্লাস নিব। দ্যাটস ইট। এটা প্রমোশন, এটা কারো যদি ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে সে আসতে পারে। ভাইয়া এখানে কি আপনার সোশ্যাল মার্কেটিং এর কোনো কোর্স আছে এর ভিতরে? এর মধ্যে শুধু আপনার এগুলো যেটা আছে এগুলো হচ্ছে বেসিক কোর্স, লাইভ কোর্সগুলো ক্লাসগুলো করছেন যারা তাদের হচ্ছে ব্যাচগুলো আছে। আর ওইভাবে আসলে কোর্সগুলো এখানে আপলোড করা হয়নি, যেহেতু সাইট নতুন করে যে রিসেন্টলি সাজাইছে আবার, তো যার কারণে ভাবে কোনো কোর্স নাই, এখন আস্তে আস্তে আপডেট করতেছি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে কোর্স হবে। এটার একটু ইয়েটা দেখাই আপনাদেরকে, যেহেতু আছেন সেটা একটু দেখাই। এখানে মেন হচ্ছে এই কয়টা বিষয় নিয়ে শেখানো হবে: নিশ সিলেকশন, ফেসবুক মার্কেটিং, কোরা মার্কেটিং, রেডিট মার্কেটিং, পিন্টারেস্ট, গুগল অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, বেসিক ভিডিও এডিটিং থাকবে। এরপর হচ্ছে ইউটিউব মার্কেটিং। এর মধ্যে হচ্ছে নিশ সিলেকশনের কিছু আইডিয়া দিয়ে দিব, কারণ ফেসবুক থেকে আমরা জানি ফেসবুক মনিটাইজেশন করা যায়। তো ফেসবুক মনিটাইজেশন কীভাবে করবেন, কী কী ক্রাইটেরিয়া দরকার হয়, কেমন হচ্ছে 10,000 ফলোয়ার্স করবেন, যদি আপনার 10,000 ফলোয়ার যদি ম্যানুয়ালি যদি না হয় ফ্রি মেথডে, তাহলে পেড মেথডে কী কী অপশন ইউজ করতে হয় সেগুলো দেখাই দিব, এবং হেল্প কই পাবেন সেটা দেখাই দিব। যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে, ক্যানভার প্রো সেকশনগুলো আছে, এগুলো দেখাই দিব। বেসিক ভিডিও এডিটিং আছে, তারপরে যে হচ্ছে যে কোরা আছে, কোরার হচ্ছে স্পেস থেকে আর্নিং করা যায়, কোরা অ্যাকাউন্ট ক্রিয়েশন। তারপর হচ্ছে ইনস্টাগ্রামেরও সেম ফলোয়ার্স বাড়ানোর কিছু ট্রিক্স আছে, ফ্রিতে না বাড়লে পরবর্তীতে পেইডে কেমনে বাড়াবেন, কোথা থেকে কী করতে হবে। ইউটিউব মার্কেটিং আছে, ফ্রি সেকশন এবং হচ্ছে পেইড। রেডিট আছে, গুগল অ্যাড ক্যাম্পেইন। মতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আছে ওটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো থাকবে। দ্যাটস ইট। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে? অলরেডি মনে হয় অনেকক্ষণ ধরে লাইভ হচ্ছে, হ্যাঁ 1 ঘন্টার উপরে হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর আমি চিন্তা করছি যে প্রতি সপ্তাহে উইকে শুক্রবার করে আপনাদের জন্য হচ্ছে একটা লাইভ সেশন রাখবো ফ্রিল্যান্সিং সম্পর্কে। না এটা বোধহয় ভালো উদ্যোগ। হ্যাঁ, তাহলে হবে কি যে যার যা কোশ্চেন আছে, যেহেতু যে আমি একা আসলে সবাইকে ওইভাবে সাপোর্ট দেওয়াটা আসলে মুশকিল, যে গ্রুপে মেসেজিং করতেছে বারবার হচ্ছে করতেছে, বা দেখা যাচ্ছে যে 20 জন একসাথে আমরা মেসেজ করছি, এখন 20 জনে এক করে তো সে রিপ্লাই করা সোটা। তো ওই জন্য চিন্তা করছি যে এভাবে প্রতি উইকে যদি একবার করে যে লাইভ সেশন রাখি, তাহলে দেখা যাবে যে সবারই হেল্প হবে, যে যা কোশ্চেন আছে ডিরেক্টলি এসে করতে পারলো, যে আমার এখানে এই সমস্যা আছে বা এটা বুঝিনি, বুঝে দিতে পারবো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, লাইভটা তাহলে ইন করে দিই। হ্যাঁ ভালো থাকবেন ভাই। স্যার আপনি লাইভটাই মানে ওই যে ওবি স্টুডিওটা অফ করেন। ওকে, ওবি স্টুডিও অফ করেন।